আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 25 প্রোগ্রামের আরেকটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে কথাবার্তা বলবো। বিগত বছরগুলোর যদি কোশ্চেন অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় প্রতি বছরই এই অধ্যায়টা থেকে 4 থেকে 5টা এমসিকিউ কিন্তু আসে। সো আমরা এই অধ্যায়টা এমনভাবে পড়বো যেন আমাদের একটা এমসিকিউ পরীক্ষার হলে ভুল না হয়। ওকে, আর এই অধ্যায়গুলো যেহেতু আমাদের ইনফরমেশন অনেক বেশি থাকে, আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের বোর্ড কর্তৃক যে আইসিটি বইটি রয়েছে সেই বইটা ফলো করা। সো ভাইয়া হচ্ছে তোমাদের সবার আগে হচ্ছে বোর্ড বইটি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো রয়েছে বা আদার্স বইয়ের যে সকল ইনফরমেশন যেগুলো হচ্ছে জানা তোমাদের দরকার সেগুলো হচ্ছে আগে আলোচনা করব। দেন সেই টপিক ওয়াইজ কিভাবে এমসিকিউ বিগত বছরগুলোতে এসেছে সেই এমসিকিউ গুলো কি করব, সলভ করব। তাহলে চলো আমরা দ্রুতই শুরু করে দিই আমাদের আজকের যে লেকচার আছে সেই লেকচারটা। তোমরা যারা ভাইয়ার চ্যানেলে নতুন, তোমরা আপডেটেড সকল আইসিটি বিষয়ের কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা রাখি তোমাদের অনেক বেশি উপকার আসবে এই চ্যানেলটি। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের একটু টেবল অফ কন্টেন্টটা দেখে আসলে আমাদের কি কি কন্টেন্ট এই অধ্যায় থেকে দেখতে হবে আর কি। ঠিক আছে, দেখো ভাইয়া অলরেডি 10টা টাইপের কথা বলছি। সো আমরা এই 10টা টাইপের মধ্যেই পুরো সম্পূর্ণ যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেটা কি করব, কভার করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা আস্তে আস্তে আসি। আমি যদিও বা উল্লেখ করি না কোন টাইপ থেকে কতটা এমসিকিউ আসছে, মোটামুটি কখন যে কোথা থেকে আসে বলা যায় না। সো অবশ্যই সবকিছু আমাদের জানতে হবে। তো প্রথম টাইপ ডেটা কমিউনিকেশন ও ব্যান্ডউইথ। ওকে, সো ভাই একটু করে বলে নি আবার, সেটা হচ্ছে কি সবার আগে আমরা বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেখবো, দেন আমরা কি করবো, এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, এতদিন হয়তো কি ভাইয়া নিজের থেকে কিছু স্লাইড সুন্দর করে কি করতাম তোমাদের জন্য তৈরি করতাম, দেন তার আলোকেই হচ্ছে আমি করতাম। ঠিক আছে, বাট এখন হচ্ছে আমরা একটু মেইন বইতে ফোকাস করবো, কারণ ওই লেকচারগুলোতে দেখা যায় ভাইয়া যা পড়েছে সেগুলো ঘুরে পেঁচে আসে, বাট এইখানে আমাদের অনেক বেশি ইনফরমেশন, অনেক বেশি মুখস্থ পড়াশোনা। সো অবশ্যই তোমরা কি করবা, বোর্ড বইটা ফলো করবা। ওকে, অনেকে দেখা যায় বিভিন্ন রাইটারের বই পড়ে কিন্তু মেইন বোর্ড বই দেখবা ছোটখাটো কিছু এমসিকিউ আছে সেগুলো পারে না। সো এই ভুল করা কিন্তু যাবে না। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম জিনিস, ডেটা কমিউনিকেশনের ধারণা নিয়ে এখানে কিছু কথাবার্তা বলা আছে। তাহলে কমিউনিকেশন মানে বুঝতে পারতেছো, তোমার সাথে আমার যে কমিউনিকেশন হওয়া মানে কি একটা যোগাযোগ হওয়া। ঠিক আছে, এইখানে আলটিমেটলি কমিউনিকেশন কি বোঝাচ্ছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কি করবো, আমরা তথ্যের আদান প্রদান করব। ঠিক আছে, এটাই আলটিমেটলি কমিউনিকেশন। আর এই যে ডেটা কমিউনিকেশন করার জন্য আলটিমেটলি হচ্ছে আমাদের 5টা উপাদানের দরকার হয়। কয়টা উপাদানের দরকার হয়? 5টা উপাদানের দরকার হয়। এখানে দেখো ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশ এখানে দিয়ে রাখছে। সো এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে সোর্স, তারপর একটা ট্রান্সমিটার থাকবে, দেন হচ্ছে একটা মিডিয়াম থাকবে, দেন হচ্ছে রিসিভার থাকবে, এবং সর্বশেষ যে কি যে আউটপুট আছে সে আউটপুটে চলে যাবে আর কি। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা এইখান থেকে একটু করে মনে রাখবো, এই কমিউনিকেশনের যে বিভিন্ন উপাদান। তাহলে কমিউনিকেশনের আলটিমেটলি কয়টা উপাদান আছে? কমিউনিকেশনের আলটিমেটলি তুমি বলো 5টি উপাদান আছে বললে। ঠিক আছে, কমিউনিকেশনের কয়টা উপাদান আছে? 5টা উপাদান। দেখো, সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। এই হইতেছে আমাদের একটা ডেটা কমিউনিকেশনের কয়টা উপাদান? 5টা উপাদান। ঠিক আছে, তার মধ্যে একটু করে ট্রান্সমিটারের মধ্যে আমরা কি ইউজ করি দেখো, মডেম, রাউটার, টিভি স্টেশন। ঠিক আছে, মডেমটা কিন্তু আমরা ট্রান্সমিটারে কি করে থাকি বলতো, ইউজ করে থাকি। আবার রিসিভারও কিন্তু কি সেম মডেমটা। আর মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, কি মাধ্যমে যাচ্ছে আর কি। ঠিক আছে, আর সোর্স, ডেস্টিনেশন মানে তো বুঝি, একদম সহজ জিনিস। জাস্ট এখান থেকে এই যে ছোট্ট জিনিসগুলো একটু করে কি করব, দেখে নেব। ওকে, আচ্ছা, এবার সেই ব্যান্ডউইথ খুবই ইম্পর্টেন্ট। আর এই ছকটা মাস্ট, এই ছকটা থেকে তোমাদের এমসিকিউ আসছে, এটা একদম 100%। কোনো না কোনো একটা বোর্ডে এই ছকটা থেকে একটা এমসিকিউ আসছে ইনশাল্লাহ। ওকে, সো আমরা প্রথমে বলি ব্যান্ডউইথ জিনিসটা কি। ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে, একটু করে ভাইয়া লিখতেছি, ব্যান্ডউইথ হচ্ছে একক সময়ে কতটুকু ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। কি বললাম? একক সময়ে। সাপোজ আমি যদি বলি একটা চ্যানেলের মধ্য দিয়ে, আমি বললাম একটা চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে আমি বললাম 100 বিট ডেটা কি হচ্ছে বলতো, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে। তাহলে ব্যান্ডউইথ কত আসতে পারে পরীক্ষায়? তাহলে ব্যান্ডউইথ মানে কি, একক সময়ে, মানে কি 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে। তাহলে আমরা এই 1 সেকেন্ডে কতটুকু যাবে, 1 সেকেন্ডে যাবে হচ্ছে আমাদের উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 10, এখানে হচ্ছে আমরা বিটি থাকুক, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কত হবে, 10। আর এই যে ব্যান্ডউইথের একক, এটা আলটিমেটলি কি হয়, এটা আলটিমেটলি হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে সেটাকে কি বলা হয়, ব্যান্ডউইথ বলে। তাহলে এরকম একটা ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষা আসতেই পারে। দেখবা আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন এরকম একটা ম্যাথ আসছে। ঠিক আছে, এই সবসময় কি বিপিএস কে বলে না,
বর্তমান সময়গুলোতে দেখা যায় এখানে আমরা কি বলতে পারি, বিপিএস আছে, কেবিপিএসও বলতে পারি, এমবিপিএসও বলতে পারি, ঠিক আছে। সো বিভিন্নই আসতে পারে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি, একক সময়ে কতটুকু ডেটা, এই দেখো এখানে লিখছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা কি হয় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, বা ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়, ব্যান্ডউইথ বলে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ব্যান্ডউইথটা আছে না, এই ইন্টারনেটের ব্যান্ডউইথ মানে ইন্টারনেটের গতি বা স্পিডটা নির্ভর করে কার উপর, দেখো তো এই ইন্টারনেটের গতি বা স্পিড নির্ভর করে কার উপর, এই ব্যান্ডউইথের উপর। ইন্টারনেটের গতি বা স্পিড কার উপর নির্ভর করে, ব্যান্ডউইথের উপর। আর ব্যান্ডউইথ কার উপর নির্ভর করে, যে ডিভাইসটা ইউজ করতেছি এবং যে মিডিয়ামটা ইউজ করতেছি তার উপর। এটা কিন্তু আবার এমসিকিউতে আসছে। দেখো ব্যান্ডউইথ কি কিসের উপর নির্ভর করে, ব্যান্ডউইথ নির্ভর করে সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর। তাহলে ব্যান্ডউইথ কার উপর, ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর। আর ইন্টারনেটের গতি কার উপর, ব্যান্ডউইথের উপর নির্ভরশীল, ঠিক আছে। এটা কিন্তু আসে পরীক্ষা, এটা এমসিকিউ আসছে, ইন্টারনেটেরটাও কিন্তু আসতে পারে। সো আমরা আশা করি কি করব, এই জিনিসটা দেখে ফেলাবো। ওকে, আর এখানে হচ্ছে চার্টটা একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবো। এখন ভাইয়া চার্ট এখানে এতগুলা কিভাবে মুখস্থ রাখবো, অনেকের পেইন, ভাই এতগুলো কিভাবে মুখস্থ মনে রাখবো। দেখো সিম্পল, তুমি যদি একটু করে চিন্তা করে, বেশি কিন্তু মনে রাখতে হবে না। দেখো ম্যাক্সিমাম জিনিসের, দেখো একটা হচ্ছে 1.5K আছে, যেমন হচ্ছে স্ট্রিমিং ভিডিও, এটা হচ্ছে 0.7 Mbps। স্ট্রিমিং ভিডিওতে হচ্ছে 0.7, স্ট্রিমিং মুভিতে দেখো কত, 1.5। ওকে, দেন তুমি যদি একটু করে খেয়াল করো, ভিডিও কনফারেন্সিং এ 1, গেম কনসোলে হচ্ছে কত, 1। তাহলে তুমি দেখো এই দুইটা কিন্তু ইজি আছে, এই যে কয়টা আছে এগুলো কিন্তু ইজি আছে। বাকি হচ্ছে তুমি এই যে 0.5 এই যে জিনিসগুলো আছে না, এগুলো জাস্ট একবার করে রিডিং পড়লে দেখবো হয়ে যাবে। তাহলে স্ট্রিমিং ভিডিওর জন্য 0.7, মুভির জন্য 1.5। দেখো 7কে দ্বিগুণ করলে 1.4 হয়, তার থেকে একটু বেশি, একবার দ্বিগুণ করছো 1.5। ওকে, আর দেন ভিডিও কনফারেন্সিং আর ইন্টারনেটে গেম কনসোল, ঠিক আছে। ভিডিও কনফারেন্সিং গেম কনসোলের জন্য হচ্ছে কত করে, 1 করে। ওকে, দেন বাকি যেগুলো আছে যেমন হচ্ছে তুমি 4 এর গুলো মনে রাখতে পারো। স্ট্রিমিং এইচডি মুভি, ভিডিওর জন্য হচ্ছে 0.7, মুভির জন্য 1.5, এইচডি মুভির জন্য 4। ভিডিও কনফারেন্সিং এইচডি, দেখো তুমি যদি একটু করে নিজে দেখো, এইচডি এখানেও কিন্তু এইচডি যেগুলো বলছে সেগুলো কিন্তু 4 করে। আবার দেখো অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং, এটাও কিন্তু 4। তাহলে দেখো এইচডি সবগুলোর সাথে কি আছে, 4 আছে। দেখো তুমি যদি কয়েকটা মনে রাখো, আর বাকিগুলো দরকারই নাই, বাকিগুলো 0.5 আর কি, ঠিক আছে। ফোন কল, স্ট্রিমিং মিউজিক, ওয়েব ব্রাউজিং, ইমেল, এগুলো তো আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। এটা আসছে, এই ছকটা আসছে, এটা মাস্ট। ওকে, সো আশা করি আমরা ব্যান্ডউইথ নিয়ে হালকা পাতলা জিনিস বুঝতে পারছি। আর আলটিমেটলি কতটুকু ডেটা যাচ্ছে তার উপর ভিত্তি করে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো, তখন দেখবে 3 ধরনের তোমরা ব্যান্ডউইথ পেয়ে থাকো, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে কি 45 কেবিপিএস থেকে শুরু হয় আর কি, ঠিক আছে। দেন হচ্ছে ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে ছোট, দেন হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে কি ব্রডব্যান্ড, যেটা 1 এমবিপিএস এর বেশি। যেহেতু তো আমাদের মেইন বইতে নাই, সেজন্য এই টপিকটা ভাইয়া এখানে রাখি নাই। ওকে, তো আমরা এখান থেকে আর কিছু আমাদের দরকার হবে না, যা বুঝি এতটুকু এনাফ। এখন আমরা একটু এমসিকিউ সলভ করি। তো দেখো মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক, একদম ক্ষুদ্রতম একক কি, একদম ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের বিট। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি, বিট। দেখো ফোন কল, তাহলে ফোন কল এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0.5 এর মধ্যে পড়ে। ওকে, তারপর আসি এইচডি। দেখো এইচডি থাকলে কি বলছিলাম, এইচডি থাকলে হচ্ছে 4 এমবিপিএস। তাহলে এটা আছে কত, 4 এমবিপিএস। ওকে, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে দুইটা, এক হচ্ছে তার মাধ্যম, আর হচ্ছে কি তার বিহীন মাধ্যম, এই দুটাই। ওকে, ব্যান্ডউইথ নির্ভর করে, দেখছো এমসিকিউ আছে, ব্যান্ডউইথ কার উপর নির্ভর করে, ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যম এবং সাথে কি, সাথে হচ্ছে ব্যবহৃত যে যন্ত্রপাতিটা আছে সেই ব্যবহৃত যন্ত্রপাতির উপর কি করে, এটা নির্ভর করে, ঠিক আছে। কোন ধরনের যন্ত্রপাতি, ওই ডিভাইসটাতে আমি কি ধরনের ব্যবহৃত যন্ত্রপাতি করতেছি সেটার উপর নির্ভর করবে। ওকে, তারপর কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলো বিট, এই বিটা মানে ছোট হাতে যদি বি থাকে তাহলে সেটা বিট বোঝায়, আর বড় হাতের বি থাকলে সেটা বাইটকে বোঝায়। বাইট মানে তো জানি 8টা বিট মিলে একটা বাইট কি করে, সৃষ্টি করে। তাহলে বলছে কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে যদি 32 কিলো বিট ডেটা স্থানান্তরিত হয় তাহলে তার ব্যান্ডউইথ কত। তাহলে দেখো 4 সেকেন্ডে যাচ্ছে কত, 32 কেবি।
তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 32 ডিভাইডেড বাই 4, তাহলে কত হবে? 8 kbps। যদি এখানে বড় হাতের থাকে তখন তুমি দিবা না, অবশ্যই ছোট হাতে দিবা, যেহেতু এখানে ছোট হাতে দিছে। তাহলে 8 kbps কোথায় আছে? এই এখানে এটা জাস্ট kbps করে দাও, তাহলে এটা হচ্ছে आंसर। ঠিক আছে, একদম সহজ করে ফেলছি আমরা এগুলা। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে কিসের বিনিময় হবে? তথ্যের বিনিময় হবে, সেটাকে ডেটা কমিউনিকেশন বলে। ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার। আমরা অলরেডি দেখছি ব্যান্ডউইথ কাকে বলে, ডেটা প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলে। শেষ। টাইপ 1 আশা করি আমরা দান করতে পারছি, আরো 9টা টাইপ আছে। ওকে, তো এবার আসি আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে বুঝতে পারতেছি ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছে, কোন পদ্ধতিতে যাচ্ছে, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, এই ডেটা ট্রান্সমিশন মেথডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়া। স্থানান্তরের কি বলেন তো? প্রক্রিয়া বা পদ্ধতিকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন। এই মেথডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে কি সিরিয়াল ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। কার উপর ভিত্তি করে? বিটের বিন্যাসের উপর ভিত্তি করে। ওকে, আমাদের যে সিরিয়াল ট্রান্সমিশন মেথড আছে না, সেই সিরিয়াল ট্রান্সমিশন মেথডে একটা মাত্র তার, কয়টা মাত্র? একটা মাত্র মাধ্যম বা একটা মাত্র তারের মাধ্যমে একবারে কি হবে? একটার পর একটা বিট কি হবে? ট্রান্সমিট হইতে থাকবে। ওকে, আর প্যারালাল ট্রান্সমিশনে n সংখ্যক তার থাকবে, n সংখ্যক বিট কি করার জন্য? ট্রান্সমিট করার জন্য। এই দেখো, প্যারালাল ট্রান্সমিশনে অসংখ্য মাধ্যম থাকবে, যেখানে একেবারে কিন্তু একসাথে কি হয়? অনেকগুলো বিট পাঠানো যায়। কার জন্য? প্যারালাল ট্রান্সমিশনের জন্য। তাহলে তুমি এই যে দুইটা জিনিস আছে না, এই দুটো জিনিস পার্থক্য আকারে শিখবা, তাহলে দেখবা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটু চিত্র দিকে দেখলে বুঝতে পারবো। দেখো, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। এখানে একটা তার দিয়ে একটা মাত্র বিট ট্রান্সফার হচ্ছে। তাহলে তুমি যদি 8 বিটের ডেটা ট্রান্সফার করতে চাও, তাহলে কয়টা তার লাগবে? 8টা। আর এইখানে একটা তার দিয়ে একটার পর একটা কি হবে? ডেটা ট্রান্সমিট হবে। আর এখানে একসাথে হবে, আর এখানে একটার পর একটা হবে। তা তুমি নিজেই বলো কোনটাতে কস্টিং বেশি হবে? এখানে তার কিন্তু অনেক লাগতেছে, তার মানে এখানে কস্টিংটা অনেক বেশি, আর এখানে কস্টিংটা অনেক কম। তো এইভাবে তুলনামূলকভাবে পড়লে দেখা যাবে আমাদের জিনিসগুলো কি হবে বলতো? বুঝতে অনেক অনেক বেশি সুবিধা হবে। সো এখানে এই কথাগুলোই সুন্দরভাবে এখানে কি করেছে বলা আছে। তো ভাইয়া মুখ দিয়ে যেগুলো বললাম সেগুলো তো মাস্ট জানতেই হবে। ঠিক আছে, দেন হচ্ছে তোমরা একটু করে বলবা এটাতে দেখো অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয় বলে এটাকে আমরা কি বলতে পারি? দ্রুত গতির ট্রান্সমিশন বলতে পারি। ঠিক আছে, আবার দূরে যদি ডেটা পাঠাতে হয় তাহলে এটা কি নয়? এটা বাস্তবসম্মত নয়। ঠিক আছে, দ্রুত গতিতে, যেহেতু দ্রুত গতি সম্পূর্ণ, তাই এটাকে আমরা কোথায় ব্যবহার করে থাকি? স্ট্রিমিং এ, ভিডিও স্ট্রিমিং এর সময় কি করে থাকি? এটা ব্যবহার করে থাকি। এছাড়া পোর্ট বা কেবল ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে প্রিন্টারের যে ইয়াটা আছে, এটা হচ্ছে উদাহরণ। প্রত্যেকটা জিনিসের যদি কোনো উদাহরণ থাকে তাহলে উদাহরণগুলো মাস্ট ভালো মতো দেখবা, কারণ উদাহরণ থেকে পরীক্ষায় অনেক অনেক বেশি কি আসে? এমসিকিউ আসে। ওকে, এবার আসি সিরিয়াল ট্রান্সমিশন। তো সিরিয়াল ট্রান্সমিশন বললাম একটার পর একটা সে কি করবে? ডেটা ট্রান্সমিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা নির্ভরযোগ্য পদ্ধতি। ঠিক আছে, এটা একটা কি নির্ভরযোগ্য পদ্ধতি। আর এটা তা বললাম কস্টিংটা অনেক বেশি কি হবে বলেন তো? এখান থেকে কম হবে। ঠিক আছে, এটা আলটিমেটলি হচ্ছে আমাদের যে ইউএসবি পোর্টগুলো আছে, ইউএসবির পূর্ণরূপ কি এটা একটু করে আমরা দেখে নিব। ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই পোর্টে দেখা যায় কোনটা? এই সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এত। এবার হচ্ছে বিটের সিনক্রোনাইজেশন। বিটের সিনক্রোনাইজেশন কি? সাপোজ কখন বিটটা শুরু হয়েছে বা কখন বিটটা শেষ হচ্ছে সেইটা বোঝার জন্য আমরা কি করে থাকি বলতো? একটা বিশেষ পদ্ধতির নাম হচ্ছে কি? বিট সিনক্রোনাইজেশন। আর এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল যে ট্রান্সমিশনটা আছে না, সেটাকে আমরা তিনটা ভাগে কি করতে পারি? ভাগ করতে পারি। ওকে, তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের এই চারটা জাস্ট একটু সুন্দর করে মনে রাখবো। সেটা কি? ট্রান্সমিশন মোট দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা সিরিয়াল। সিরিয়ালে একটা একটা করে কি হবে? ডেটা ট্রান্সমিট হবে আর কি। সো এই সিরিয়ালে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসে কনভার্ট করা হয়েছে। কার উপর ভিত্তি করে? বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। ঠিক আছে, আর এটা কার উপর ভিত্তি করেছিল? বিটের বিন্যাসের উপর ভিত্তি করেছিল, প্যারালাল। ওকে, একটু করে মাথায় রাখবো। পরে আসি অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে কি জানো? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সময়ের সাথে নয়। কি বললাম? অ্যাসিনক্রোনাস মানে কি? সময়ের সাথে নয়।
ঠিক আছে। তাহলে এখন এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিটার পদ্ধতিতে, এই ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো ট্রান্সমিট হবে কিভাবে? ডেটাগুলো ট্রান্সমিট হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ডেটা কি হবে বলেন তো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হবে এইখানে। ওকে, তাহলে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে যখন খুশি তখন তুমি কি করতে পারো? ডেটা ট্রান্সমিট করতে পারো। এইখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হবে না। এখানে কি দরকার হবে না? এইখানে হচ্ছে কোনো প্রাইমারি স্টোরেজের দরকার হবে না, ঠিক আছে। আমি এখানে তাও একটু লিখে দিই, প্রাইমারি স্টোরেজ দরকার নাই, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ দরকার নেই, ঠিক আছে। এখানে কোনো প্রাইমারি স্টোরেজ তোমার কি লাগবে না বলো তো? এখানে কোনো প্রাইমারি স্টোরেজ দরকার হবে, ঠিক আছে। প্রাইমারি স্টোরেজেরও কি হবে না বলেন তো? প্রাইমারি স্টোরেজেরও এইখানে কোনো দরকার নেই। ওকে, এখানে ডেটাটা ট্রান্সমিট হবে কিভাবে? এখানে ডেটা ট্রান্সমিট হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ওকে, আর এখান থেকে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে এখানে আমরা কিসের উদাহরণ হতে পারে? উদাহরণ হতে পারে হচ্ছে ভাই কিবোর্ড, ঠিক আছে। আমরা কিবোর্ডে যে কি করি দেখেন, আপনি নিজে বলেন, একটা কিবোর্ডে আপনি একটা কি প্রেস করলাম, সাপোজ আমি একটা এ লিখলাম, এ লিখার পর বি লিখি, বি এর পর সি লিখি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে এ লিখে আমি কি সাথে সাথে বি লিখতে হবে এমন কোনো কথা আছে? আমি একটু যত ইচ্ছা তত রেস্ট নিয়ে তারপরে কি করতে পারি? বি কি করতে পারি না? পারি। তার মানে কি এটা সময়ের সাথে করার দরকার হয় না। এখানে সাপোজ আপনি এ ক্লিক করলেন, এর পর আসবে বি, বি এর পর সি, যেটাই হোক একটার পর একটা আমি কি করতে পারি? ক্লিক করতে পারি। মানে এখানে কি একসাথে কি করতে পারি? এটা হয় না, ঠিক আছে। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি হবে বলেন তো? ডেটাটা ট্রান্সমিট করবে। ওকে, আর এটা আমরা কি বলতে পারি? কিবোর্ড। এই দেখেন কম্পিউটারের যে কিবোর্ডটা আছে এটা। ওকে, আর এখানে তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আর এটা কি? ধীর গতিতে, এরকম অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্য এই ডিভাইসটা অনেক বেশি সুবিধাজনক। ওকে, তাহলে এটা হচ্ছে কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পড়ে। এবার আমরা যদি আসি এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের, আচ্ছা, আমরা যদি আসি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কর্মদক্ষতাটা কি? তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের একটা সূত্র আছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়ের একটা সূত্র আছে। দক্ষতা নির্ণয় কি? উপরে থাকবে হচ্ছে প্রকৃত, উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে প্রকৃত ডেটা, নিচে থাকবে কি? মোট, নিচে হচ্ছে কি? মোট ডেটা। উপরে হচ্ছে প্রকৃত, নিচে হচ্ছে মোট, কিন্তু তার সাথে কত বলেন তো? তার সাথে হচ্ছে 100%। ওকে, তো এখন আমরা আসি, আমরা বলছিলাম না এখানে কিছুক্ষণ আগে, এখানে ডেটাগুলো কিভাবে ট্রান্সমিট হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এক ক্যারেক্টার মানে কয় বিট? 8 বিট। তাহলে এখানে আমাদের প্রকৃত ডেটা হচ্ছে আমি 8 বিট যদি পাঠাতে চাই, তাহলে এখানে দেখা যায় একটা স্টার্ট এবং দুইটা স্টপ এক্সট্রা সে ইউজ করে ফেলে। তাহলে আমি পাঠাতে চাচ্ছি 8, কিন্তু সে 3টা এক্সট্রা বিট নিয়ে আসে। তাহলে 8 এর সাথে 3 যোগ করলে কত হবে? 11। তার মানে সে 11 বিট এক্সট্রা নিয়ে আসে, ইনটু কত বলেন তো? ইনটু হচ্ছে আমাদের 100%। ওকে, সো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় 72.72 বা 73% এর মতো প্রায় আসে এটার কর্মদক্ষতা, ঠিক আছে। 8টা হচ্ছে প্রকৃত বিট, কিন্তু তার সাথে আমাদের এক্সট্রা 3 বিট এক্সট্রা লাগে। ওকে, তাহলে হচ্ছে আমাদের 11 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কর্মদক্ষতা বের করার নিয়ম, যেটা দিয়ে আমাদের বইতে নাই, কিন্তু সিকিউতে অনেক বেশি আসে, সাথে এমসিকিউতে ডিরেক্ট দিয়ে দিতে পারি। ওকে, ডান। এবার আসে সিনক্রোনাস। সিনক্রোনাস মানে হচ্ছে সময়ের সাথে, ঠিক আছে। যেমন সিনক্রোনাসের উদাহরণ কি হতে পারে? সাপোজ একটা মেসেজের কথা বলতে পারেন। এটা কি? এটা মোবাইল ফোনে একটা মেসেজ লিখি না, সাপোজ হাউ আর ইউ। দেখবেন এই যে হাউ আর ইউটা আমি বললাম, আপনি যখন সেন্ড করবেন তখন একসাথে কিন্তু পুরোটা চলে যায়। তাহলে এইখানে আমাদের ডেটাগুলা যাবে কিভাবে? এইখানে আমাদের ডেটাগুলা যাবে হচ্ছে ব্লক বাই ব্লক, ঠিক আছে। ডেটাগুলো কিভাবে যাবে? ডেটাগুলো যাবে হচ্ছে ব্লক বাই ব্লক বা প্যাকেট আকারে, ঠিক আছে, প্যাকেট আকারে। ব্লক বাই ব্লক বা কিভাবে যাবে? যাবে হচ্ছে প্যাকেট আকারে। আর এখানে প্রত্যেকটা ব্লকে আমাদের 80 থেকে কতটা? 132, ঠিক আছে। 80 থেকে 132 কি থাকতে পারে? 80 থেকে 132 ক্যারেক্টার থাকতে পারে,
ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয়। এখানে আমাদের কি দরকার? প্রাইমারি স্টোরেজ ব্যবহার করা হয়। প্রাইমারি স্টোরেজ কি বলেন তো আমাদের এখানে দরকার। ওকে, আচ্ছা, এটা তো দুইটা মেইন ইনফরমেশন বললাম। আর এটা কি বললাম? আমরা এই যে কথোপকথন বলি না মোবাইল ফোনে বা এসএমএস যখন করি, তখন আলটিমেটলি আমরা বলতে পারি এটা। ওকে, সো এখানে কথাটা লিখছে, এই তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের এখানে দরকার আছে। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে বিরতিহীন, ঠিক আছে, একদম বিরতিহীন কি হবে? এই ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ওকে, ডান। এরপরে আমরা যদি একটু করে দেখি এটার একটা কর্মদক্ষতাও কি করবো আমরা বের করব। এই যেমন দেখানো হচ্ছে, তাই এটা কি প্রযুক্তিগতভাবে এই পদ্ধতি অপেক্ষাকৃতভাবে জটিল এবং ব্যয়বহুল। এটা কি জটিল এবং ব্যয়বহুল হলেও বেশি ব্যান্ডউইথের ক্ষেত্রে দূরবর্তী স্থানে, বেশি ব্যান্ডউইথ এবং দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যেমন বড় বড় ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের টিভি নেটওয়ার্ক সময় এটা ব্যবহার করে থাকি। তো এইটার আমরা সিনক্রোনাসের ক্ষেত্রে, সিনক্রোনাসেরও একটা কর্মদক্ষতা বের করার একটা সূত্র আছে। তার জন্য সিনক্রোনাস, ঠিক আছে, এই সিনক্রোনাসের দক্ষতা যদি আমরা বের করতে চাই, তাহলে সিনক্রোনাসের দক্ষতা আমি বলছিলাম ওইখানে প্যাকেট বা ব্লক আকারে ডেটা যাবে। তাহলে প্যাকেট বা ব্লক আকারে যেহেতু ডেটা চাই, তাহলে আমি বলছিলাম একটা ব্লকে 80 থেকে 132টা কি থাকতে পারে? ক্যারেক্টার থাকতে পারে। সাপোজ আমি ধরলাম 80টা আছে, তাহলে এই যে 80 মানে 80, তাহলে দেখেন একটা ক্যারেক্টার মানে কি 8 বিট। 8 বিট মানে কয় বাইট? 1 বাইট। তাহলে আপনি চাইলে এখানে বলতে পারেন এরকম 80 বাইট। এই বি দ্বারা কি বোঝাচ্ছি? বাইটকে বোঝাচ্ছি, বাইট। ওকে, ক্যাপিটাল বি দ্বারা বাইটকে বোঝায়, স্মল হাতের বি দ্বারা বিটকে বোঝায়। ওকে, তাহলে এই 80 বাইট ডেটা পাঠানোর সময় দেখা যায় সে সামনে 2 বাইট নেয়, পিছনে আরো 2 বাইট নেয়। তাহলে হেডার হচ্ছে 2 বাইট এবং টেলার হচ্ছে আরো 2 বাইট নেয়। তাহলে 2 মিললে কত হলো? 4। পাঠাতে চাচ্ছিলাম 80, তাহলে সে এক্সট্রা আরো 4 বাইট নিল, তাহলে মোট কত হয়ে গেল? 84। তাহলে এখানে কত? সে 84 বাইট ইনটু কত বলেন তো? 100%। তাহলে ক্যালকুলেশন করলে আপনারা পাবেন হচ্ছে 95 কত 23% সম্ভবত। ঠিক আছে, এটা একটু করে ক্যালকুলেশন করে দেখে নেবেন, মানে পার্সেন্টেজটা কত আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে জিনিস। তাহলে 80 বাইট পরিমাণ ডেটা পাঠাতে গেলে 80 থেকে মানে একটা ব্লক বা একটা প্যাকেট পাঠাতে গেলে 4 বাইট এক্সট্রা টাকার কি দরকার হয়। একটা 2 বাইট হেডার আর 2 বাইট কি টেইলার দরকার হয়। ওকে, তো এখান থেকে সিনক্রোনাসের কর্মদক্ষতা দেখলাম। তাহলে কর্মদক্ষতা বেশি কার? অবশ্যই সিনক্রোনাসের, এই জন্য এটা বেশি কার্যকরী। এবং সর্বশেষ হচ্ছে আমাদের আইসোক্রোনাস, যেটা কার সম্মিলিত রূপ? সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাসের একটা মিশ্র রূপ হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর এই অ্যাসিনক্রোনাসের সময় ব্যবধান একদম সর্বনিম্ন মানে 0 ধরে রাখা। এটা লাইভ স্ট্রিমিং এর জন্য আমরা এই অ্যাসিনক্রোনাসটা কি করে থাকি বলেন তো? ব্যবহার করে থাকি। সাধারণত কি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে আমরা এটা কি করে থাকি বলেন তো? ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে কি বলতে পারেন, এই এখানে লিখছে অডিও ভিডিও কলের ক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা কি করে থাকি বলেন তো? ইউজ করে থাকি। ওকে, শেষ আমাদের ডেটা ট্রান্সমিশন মাধ্যমটা। এখন হচ্ছে আমরা কি করব, এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো কি করব একটু সলভ করব। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন ডিলে কোথায়? আইসোক্রোনাসে ডিলে একদম সর্বনিম্ন। ওকে, পরবর্তী অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না, এটাই কিন্তু সুবিধা। গতি বেশি না, দেখবেন ধীর গতি একদম বলে দিছে। ব্লক আকারে না, এটাও তো ইয়ার জন্য স্যাটেলাইট ব্যবহার না। ওকে, পরেরটা আসি। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস, ভাই অ্যাসিনক্রোনাস যেহেতু বলছে তাহলে আপনি জানেন 72.73%, দেখছেন 72.73, আর 95.24 বা 23 যেটা সেটা হচ্ছে সিনক্রোনাসের ক্ষেত্রে। অঙ্ক না করেও যেটাই বলুক না কেন আলটিমেটলি এটাই হবে, এটা কাছাকাছি মানেই হবে। ওকে, আশা করি এগুলো আমরা ধরতে পারতেছি। পরবর্তী স্লাইড শেষ। এবার আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মোড আসবেই। ঠিক আছে, ওইখান থেকে যেমন টাইপ 1 এ কি বলছিলাম, টাইপ 1 এ কি আসে? টাইপ 1 এ কি আসতো বলেন তো? টাইপ 1 এ হচ্ছে আমাদের ওই ছকটা আর ব্যান্ডউইথের জিনিসটা, এটাই মাস্ট। টাইপ 2 তে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস,
আইসোকোনাস। এই তিনটার মধ্যে যে জিনিসগুলো বলছি, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লিখে দিছি সেগুলা। এবার আসবো আমরা এই ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, মোড মানে হচ্ছে কি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বা কয়জনের কাছে যাচ্ছে সেটাই আসলে বোঝায় আর কি। তো দুইটা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের দিক নির্দেশককে, কাকে, দিক নির্দেশককে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাকে আমরা ইয়া করতে পারি। তো ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, কার উপর, দিকের উপর নির্ভর করে মোডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাবে। একটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড, সেটা শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে। চিত্রটা অবশ্যই ভালো মতো দেখবো, এই চিত্রগুলো দেখবেন আমাদের সিকিউতে থাকে। এই সিকিউতে এই চিত্রগুলো থাকে, অনেকে তখন বুঝতে পারেন যে আসলে ভাই কি, আমরা তো চিত্র বইয়ে একরকম দেখছি কিন্তু আপনাদের মেইন বইতে এইভাবে তো আছে। ওকে, আচ্ছা, তাহলে একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, যেখানে শুধুমাত্র একদিকেই ডেটা প্রবাহিত হবে। এই সিমপ্লেক্সে কি হবে? এই সিমপ্লেক্স হচ্ছে একদিকে, ঠিক আছে, ডেটা কি হবে? একদিকে প্রবাহিত হবে। তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্সে কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিকে, উভয় দিকে কিন্তু, কিন্তু কথা আছে, কিন্তু একসাথে নয় বা যুগপৎ নয়। ঠিক আছে, উভয় দিকে কিন্তু কি ভাইয়া, কিন্তু একসাথে ডেটা প্রবাহিত হবে না। একজন যখন কথা বলবে তখন আরেকজন জাস্ট শুনবে, দেন সে কথা বলবে। যেমন এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি, এই সিমপ্লেক্সের উদাহরণ কি? সিমপ্লেক্সের উদাহরণ আমরা বলতে পারি হচ্ছে টিভি, রেডিও। ঠিক আছে, এগুলোতে দেখবেন জাস্ট একটা দিক থেকে সিগন্যাল আসতেছে। লাইভ অনুষ্ঠানগুলো বাদ দেন, বাট এমনি সময় দেখা যায় কি এই জিনিসটা এইভাবে। আর হাফ ডুপ্লেক্সের মধ্যে কি? হাফ ডুপ্লেক্সের মধ্যে আমরা বলতে পারি সবচেয়ে বেশি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি। তারপর আবার এখানে আপনাদের বইতে আরো দুটো উদাহরণ দিছে, ফ্যাক্স, তারপরে কি দিছে, তারপরে দিছে হচ্ছে এসএমএস। এই সবগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের মধ্যে কি পড়ে? ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ফোনের যে কথোপকথন, ঠিক আছে, কথোপকথন, মোবাইলে, মোবাইলে কথোপকথন। ওকে, আর এই যে ফুল ডুপ্লেক্স সেটা কি হবে? একই সাথে, একই সাথে উভয় দিকে, একই সাথে উভয় দিকে কি হবে? ডেটা ট্রান্সমিট হবে। সো এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে বলা আছে, আর কিছুই না। দেখেন, শুধুমাত্র একদিকে ডেটা ট্রান্সমিট হবে। কিবোর্ড, মাউস, পেজার, এই পেজারটা একটু করে মনে রাখবো। সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স, ডেটা দুই দিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদা ভাবে। ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস এটার উদাহরণ। আর ফুল ডুপ্লেক্সের মধ্যে কি বলছে? ফুল ডুপ্লেক্স হচ্ছে আমাদের একই সাথে, একই সাথে কি হবে বলেন তো? উভয় প্রান্তে ডেটা স্থানান্তর করা সম্ভব, টেলিফোন, মোবাইল ফোন বা কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, আমাদের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সটা। এবার আসবো আমাদের ডেটা বিতরণ বা ডেলিভারি মোড। ডেটা বিতরণ বা আমরা কি দেখবো? ডেলিভারি মোড দেখবো। তাহলে এই কয়জন প্রাপকের কাছে আমার তথ্যটা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা এই জিনিসটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি। হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট কি হবে? ইউনিকাস্ট হচ্ছে আমাদের শুধুমাত্র একজনের কাছে পৌঁছাবে। তারপর হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট মানে হচ্ছে সবার কাছে পৌঁছাবে। আর মাল্টিকাস্ট কি? সবার কাছে না। যেমন গ্রুপ ভিত্তিক এসএমএস, তুমি যখন একটা গ্রুপে থাকো সেই গ্রুপের এসএমএস, সাপোজ তোমার কলেজের গ্রুপ, তোমার কলেজ সার্কেলের যে গ্রুপটা আছে, তোমার স্কুল সার্কেলের যে গ্রুপটা আছে, সেই মেসেজ কি সবাই দেখতে পারে? না, শুধুমাত্র স্কুল বা কলেজের যে ফ্রেন্ড আছে তারাই দেখতে পারে। তাহলে এই যে গ্রুপের যে ইয়াটা, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের সেই মাল্টিকাস্ট। ঠিক আছে, আরো অনেকেই আছে, এখানে অনেকেই আছে, তার মধ্যে জাস্ট কিছু মানুষ দেখে। ওকে, সো এইগুলার আলটিমেটলি আমাদের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো পরীক্ষায় বেশি দরকার হয়। আমরা আসি আবার ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে শুধুমাত্র একজন গ্রাহকের কাছে কি হবে? ডেটাটা যাবে। ইউনিকাস্ট যে মোডটা আছে, এই ইউনিকাস্ট মোডটা কি হইতে পারে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবই হইতে পারে। যেমন হচ্ছে পেজার, তারপর হচ্ছে ফ্যাক্স, মোবাইল, টেলিফোন, খেলনা, ওয়াকি টকি, সিঙ্গেল এসএমএস ইত্যাদি সবগুলা কার উদাহরণ? ইউনিকাস্টের উদাহরণ। ঠিক আছে, তার মধ্যে অলরেডি তুমি দেখো সবকিছু জানো, টেলিফোনের কথা জানো, এসএমএস এর কথা জানো, ওয়াকি টকি তো একজনের সাথেই কথাবার্তা বলা হইলো। ঠিক আছে, ওকে। ব্রডকাস্ট খুব ইম্পর্টেন্ট। ব্রডকাস্ট কি? শুধুমাত্র একজনই না, সব গ্রাহকই,
সব গ্রাহক কি করতে পারবে বলেন তো, ডেটাটা গ্রহণ করতে পারবে। আর ব্রডকাস্টটা শুধুমাত্র সিমপ্লেক্স, এটা একটু করে মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসবে, কোনো না কোনো একটা বোর্ডে আসছে। ব্রডকাস্ট কার মধ্যে পড়বে? শুধুমাত্র সিমপ্লেক্সে। যেমন সবাই যেহেতু পাচ্ছে, সবাই কি টেলিভিশন, টিভির ঈদের অনুষ্ঠান আমরা সবাই দেখলাম, রেডিওতে একটা অনুষ্ঠান সবার জন্য প্রচার করা হয়, টেলিভিশন, রেডিও, এগুলো হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ। আর মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট ব্রডকাস্টের মধ্যে হলেও, ঠিক আছে, এখানে শুধু কি হবে, অনুমোদিত অনুমোদিত সদস্যরা গ্রহণ করতে পারবে। আর এই যে মাল্টিকাস্ট, এটা সিমপ্লেক্স হয় না, এটা কি হয়, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স হয়ে থাকে। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মনে রাখবো। ব্রডকাস্টটা শুধু সিমপ্লেক্স, মাল্টিকাস্টটা হাফ বা ফুল, আর ইউনিকাস্ট সবগুলাই। ওকে, আর এই এটার মধ্যে কি আছে বললাম, গ্রুপ ভিত্তিক। তাহলে এখানে ভিডিও কনফারেন্সিংটা আসবে, ডিরেক্ট চ্যাটিং আসবে, তারপর হচ্ছে কি গ্রুপ ভিত্তিক ভিডিও চ্যাট যেগুলো আছে, এগুলো হচ্ছে কার মধ্যে পড়বে, এই মাল্টিকাস্টের মধ্যে পড়ে। চলেন এবার আমরা এমসিকিউ দেখি। সিকিউর জন্য কিন্তু এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি। তাই মাল্টিকাস্ট মোড হতে পারে, দেখছেন চলে আসছে। তাহলে মাল্টিকাস্ট মোড কি হতে পারে, আমরা শিখছি সিমপ্লেক্স, সিমপ্লেক্স বলতে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। পরেরটা আসি, নিচের কোনটি সিমপ্লেক্সের উদাহরণ? জয়স্টিক, জয়স্টিক দিয়ে আমরা ভিডিও গেম খেলছি না, ক্রিকেট, ক্রিকেট তো না, ফুটবল টুটবল খেলা হয় আর কি, ঠিক আছে, যখন দেখবেন একদিকে ডেটাটা যাচ্ছে। পরেরটা আসি, কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালন, এটাও কি, এটা হচ্ছে আমাদের সেই সিমপ্লেক্সের মধ্যে পড়ে। পরবর্তীটা, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের? রেডিও আর টেলিভিশন সবার জন্য সম্প্রচারিত হয়, তার মানে কি আমাদের ব্রডকাস্টের মধ্যে পড়বে। পরবর্তী, একই সাথে উভয় দিকে, একই সাথে উভয় দিকে, তাহলে একই সাথে উভয় দিকে কোনটা? একই সাথে উভয় দিকে হচ্ছে ফুল ডুপ্লেক্সের মধ্যে পড়ে। দুইজন ব্যক্তি মোবাইল ফোনে কথোপকথন, মোবাইল ফোনে যদি কথোপকথন বলে তখন সেটা কার উদাহরণ? সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্সের উদাহরণ। গ্রুপ ভিত্তিক এসএমএস, গ্রুপ এসএমএস, গ্রুপ কথাটা থাকলেই ভিডিও কনফারেন্সিং, এগুলো কার মধ্যে পড়বে? মাল্টিকাস্টের মধ্যে পড়বে, ঠিক আছে, ডান। এবার আমাদের টাইপ 4, ডেটা ট্রান্সমিশন মাধ্যম। আমরা বুঝি মাধ্যম কয় ধরনের হতে পারে? দুই ধরনের, একটা তারবিহীন, একটা তার মাধ্যম হইতে পারে। তাহলে আমরা প্রথমে তার মাধ্যমটা দেখি। ডেটা কমিউনিকেশন মাধ্যম, যেই মাধ্যমের যার মাধ্যমে আর কি হয়, ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়। তাহলে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে গ্রাহক যে সব সংযোগ স্থাপন করা হয় তাকে কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলতেছে আর কি। ওকে, তো এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই চারটা থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে প্রথমে এমসিকিউ মাধ্যম, ডেটা ট্রান্সমিশন, ওই বলছিলাম না ট্রান্সমিশনের প্রধান মাধ্যম কয়টা? দুইটা, গাইডেড বা তার মাধ্যম, আনগাইডেড বা তারবিহীন মাধ্যম, ঠিক আছে। আচ্ছা, তার মাধ্যমে ওয়্যার কেবল আছে, আর তারবিহীন মাধ্যমটা আলটিমেটলি কার উপর কাজ করে? ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর আর কি, ঠিক আছে। ওকে, তার মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন কেবল, টেলিফোন কেবল, আমাদের বইতে কোএক্সিয়াল কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, ফাইবার অপটিক কেবল আছে। ওকে, আরেকটা সেবার তারবিহীন মাধ্যমে কে কে আছে? রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের ইলেকট্রো কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? এটা। মাইক্রোওয়েভের জন্য কোনটা? 30 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, আর ইনফ্রারেডের 300 গিগাহার্টজ থেকে 300 টেরাহার্টজ। অবশ্যই প্রত্যেকটার সাথে যেটা আছে সেটা দেখে নেবেন, পরীক্ষায় আসছে। ওকে, এবার মাইক্রোওয়েভ থেকে আমরা কি পাচ্ছি? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস। এইখানে ব্লুটুথটা কি তৈরি করে? ডাব্লু প্যান তৈরি করে। ব্লুটুথ কি তৈরি করে? প্যান, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? এটা হচ্ছে এত ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ওয়াইফাই কি তৈরি করে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডাব্লুতে ওয়্যারলেস। আর এটা কত ফ্রিকোয়েন্সি কাজ করে? এটা। ওয়াইম্যাক্স, দেখেন এখানে এম আছে, এখানেও এম আছে, তাহলে ডাব্লু ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে কাজ করে। এটা কত ফ্রিকোয়েন্সিতে? ঠিক আছে, সো প্রত্যেকটা পরীক্ষায় আসছে সেম এখানে। এই দুইটা জিনিস ভালো মতো দেখব, পরে আসি। এবার সে তার মাধ্যম, তার মাধ্যম প্রথমে আমরা কাকে দেখব? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল আলটিমেটলি দুই ধরনের টুইস্টেড পেয়ার কেবল থাকে। একটা হচ্ছে আনশিল্ডেড, মানে কোনো বাইরে আবরণে থাকে না, আর হচ্ছে শিল্ডেড, বাইরে একটা আবরণে দিবে, ঠিক আছে, একটা আউটার একটা জ্যাকেট থাকবে। সেখানে এটা হচ্ছে আনশিল্ডেড, আর এটা শিল্ডেড হচ্ছে একটা আউটার জ্যাকেট দিয়ে দেখাইছে আর কি। সো আমরা এখানে যদি বা বুঝতে যাচ্ছে না আমাদের এই চিত্রগুলাতে, সাদা কালো ছবি, বাট আপনারা মেইন বই, বোর্ডের যে বইটা আছে সেটা যদি একটু ওপেন করেন দেখবেন একটা কালারফুল চিত্র আছে। ওকে, সো সেখান থেকে আপনারা দেখে নেবেন। পরবর্তী, এবার এই যে তার কয়টা, এখানে তার টুইস্ট মানে তো পেঁচানো, কয়টা তার পেঁচাবো? এখানে আলটিমেটলি আমাদের 4 জোড়া, কত জোড়া? 4 জোড়া তার কি করা হবে? পেঁচানো হবে।
প্রতি জোড়াতে একটা কমন রং আছে, সেই কমন রংটা কি ভাইয়া? কমন রংটা হচ্ছে সাদা। আর অন্যান্য রংগুলো কি হতে পারে? নীল, সবুজ, কমলা, বাদামি পেঁচানো থাকে। ওকে, আর এই টুইস্টেড পেয়ার কেবলটা ভাষা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা কি করে থাকি? এই টুইস্টেড পেয়ার কেবলটা ইউজ করে থাকি। ওকে, এবার আসি কোএক্সিয়াল কেবল। তাহলে এই কোএক্সিয়াল কেবলটা আলটিমেটলি তিনটা স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট তারের কেবল, যেখানে কেন্দ্রস্থলে একদম কেন্দ্রে কি থাকবে? একটা, আচ্ছা একটু করে বলে দিই, এই টুইস্টেড পেয়ার কেবলটা, টুইস্টেড পেয়ার যে কেবলটা আছে, এই কেবলটা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে ব্রডব্যান্ড। ঠিক আছে, ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবাটা আছে না, আমরা ইন্টারনেট সেবা যে নিই, সেই ব্রডব্যান্ড ইন্টারনেটে আমরা দেখবেন এই টুইস্টেড পেয়ার কেবলটা কিন্তু ইউজ করে থাকি। যদি একটু করে খেয়াল করে দেখেন, দেখবেন ওরকম কমন সাদা তার, নীল, কমলা, বাদামি, সবুজ তার আছে। ওকে, আচ্ছা এবার সেই কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা কোথায়? কোএক্সিয়াল কেবলটা হচ্ছে আমাদের ডিশ লাইন। ঠিক আছে, আমাদের যে ডিশ লাইন আছে, সেই ডিশ লাইনে হচ্ছে আমরা কি করে থাকি? এই কোএক্সিয়াল কেবলটা ইউজ করে থাকি। তাহলে এখানে তিনটা তার, মানে তিনটে স্তর আছে। প্রথম একদম ভিতরে, একদম কেন্দ্রস্থলে কি থাকবে? একটা শক্ত তামার তার থাকবে। কিসের তার? এটা তামার কন্ডাক্টর। সেইটাকে ঘিরে একটা প্লাস্টিকের একটা জ্যাকেট থাকবে, দেখবেন একটা সাদা কালারের একটা জ্যাকেট আছে। ঠিক আছে, এটা কি থাকবে? একটা প্লাস্টিকের অপরিবাহী স্তর। আর সেই প্লাস্টিকের জ্যাকেটকে ঘিরে একটু দেখবেন গুনা টাইপের, একদম পাতলা, আপনি ধরলে দেখবেন মাঝে মধ্যে কি হচ্ছে? খুলে পড়ে আসতেছে। তাহলে এই তামাকে ঘিরে একটা কি থাকে? যে একটা জাল বা শিল্ড থাকে। সেই শিল্ডের উপরে কি থাকে? কালো কালারের একটা আস্তরণ থাকে। ডিশ লাইনে যে তারটা আছে না, সেটা একটু খুলে দেখবেন, এটা। ওকে, আচ্ছা কোএক্সিয়াল কেবলটা আলটিমেটলি কোথায়? এই তো কেবলটা এই টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় কি বলছেন? ব্যবহার করা হয়। কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে থিন নেট, আর একটা হচ্ছে কি থিক নেট। একটা থিক নেট, একটা থিন নেট। ওকে, এবার আসি, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের এটা হচ্ছে সেই তারটা। এই তারের উপরে যেটা প্লাস্টিকের জ্যাকেট আছে, দেন হচ্ছে এই বলছেন গুড়ি গুড়ির মতো, মানে একটা তামার একটা জালের মতো। ঠিক আছে, দেখবেন আপনি হাত দিলে দেখবেন পড়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু একটা আছে জালি। দেন হচ্ছে একদম বাইরে একটা আউটার জ্যাকেট থাকবে। ওকে, তো আমরা যেটা বলতেছি এবার থিন নেট। থিন থেকে কি মনে রাখবো? থিন নেটকে আমরা কি বলতে পারি? 10/2 নামে পরিচিত থিন নেটটা। ঠিক আছে, এটা রিপিটের তারে কি করতে পারে? এটা হচ্ছে হালকা ও নমনীয় একটা তার, যেটা 10/2 থিন। থিন মানে কি? আপনি চিকন না, চিকন মানুষ দেখেন 2 নম্বরে আছে, মানে সে একটু কম আর কি। আর মোটা, থিক মানে কি? মোটা, থিক নেট। তাহলে এই মোটাটা একটু বেশি হবে না? তাহলে দেখেন এই জন্য 10/5। ওকে, এই দুটা আসে পরীক্ষায়, এই জন্য একটু করে দাগে দিলাম। 10/5 বেশি 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 খাই খাই কি হয়েছে? মোটা হয়ে গেছে। আর কম খাই কি গেছে? আমার মতো শুকিয়ে গেছে। ওকে, এবার আসি আমাদের ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলটা কি? ফাইবার অপটিক কেবলটা হচ্ছে আমাদের কি বলবো, এই ফাইবার অপটিক কেবল সম্পর্কে একটু কথাবার্তা বলি। ফাইবার অপটিক কেবলে হচ্ছে, ফাইবার অপটিক কেবলে আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করা সম্ভব। কি? আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে। ফাইবার অপটিক কেবল আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে, প্রথম কথা গেল। 2 নাম্বার কথা, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করলো। আচ্ছা, ফাইবার অপটিক কেবল আর কি বলতে পারি বলেন তো? আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে। ওকে, তারপর আমরা বলতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, আর এই তারটা হচ্ছে ইএমআই মুক্ত। ইএমআই মুক্ত একটা তার, নন মেটালিক। ঠিক আছে, নন মেটালিক। এই যে জিনিসগুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। সো এবার আমরা একটু আসি এই যে অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারে একদম ভিতরে কে থাকে? ভিতরে থাকে হচ্ছে কোর। কোরের বাইরে কে আবরণ দিয়ে থাকে? কোরের বাইরে থাকে হচ্ছে ক্ল্যাডিং। আর ক্ল্যাডিং এর বাইরে কে থাকে? ক্ল্যাডিং এর বাইরে থাকে হচ্ছে আমাদের জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোরটা হচ্ছে কি একদম ভিতরে, এটা আসে একদম ভিতরে স্তরের নাম কি? কোর। কোরকে আবরণ করে আছে কে? ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর বাইরে কে? জ্যাকেট। এই দেখেন কোর আর এখানে ক্ল্যাড আছে,
এই যে প্লাস্টিক আবার ম্যাগনেট জ্যাকেট আছে। ওকে, এবার আসি এখান থেকে কিছু ইনফরমেশন। ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকু প্রতিসরাঙ্ক বাইরের প্রতিসরাঙ্ক থেকে বেশি। দেখেন, কেন্দ্রের প্রতিসরাঙ্ক থেকে বাইরের অংশের প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে বলা হয় কোর, ঠিক আছে? আর যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে কি বলা হয়? ক্ল্যাড বলে। ওকে, তারপর সেই প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ, এই কার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কার জন্য হচ্ছে? এই প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনগুলো হচ্ছে। দেন এখানে আরো কিছু হালকা পাতলা কথা আছে, এগুলো একটু করে রিডিং আপনারাই পড়বেন। এখান থেকে আমরা আসি সিঙ্গেল মোড এবং মাল্টি মোডের কিছু কথাবার্তা। কি মোড? সিঙ্গেল মোড এবং মাল্টি মোডের কিছু কথাবার্তা। ওকে, আচ্ছা, সিঙ্গেল মোড যেটা আছে, এই ফাইবারে কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। কোরের ব্যাস যদি দেখেন, কোরের ব্যাস যদি আমাদের 8 থেকে 12 মাইক্রন হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? সিঙ্গেল মোড ফাইবার বলে থাকি। আর সিঙ্গেল মোড মানে কি? সিঙ্গেল মানে একজন, তাহলে কি হবে? একটা মোড ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারবে। এটা হচ্ছে কিসের জন্য? দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। কোনটা? এই সিঙ্গেল মোড। কোরের ব্যাস অত্যন্ত কম হয়, এই ফাইবারটা তুলনামূলকভাবে কি বলেন তো? ব্যয়সাধ্য। ওকে, আর ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 60 মাইক্রনের মতো হয়, তখন সেটা অসংখ্য মোড দিয়ে কি করতে পারে? যেতে পারে। তখন এক একটাই কি হবে? এক একটা মোড হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে কিসের জন্য? স্বল্প দূরত্বে। এটা কি? এটা দেখেন তো, বলে দিছে এখানে, স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা হয়। কোরের ব্যাস বেশি বলে এটা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং সহজলভ্য। ঠিক আছে, এই জিনিসগুলো একটু করে আমরা দেখবো। কোরের ব্যাস কম হয়, এটা হচ্ছে কি অনেক ব্যয়সাধ্য, আর এখানে কোরের ব্যাস বেশি হয়, এটা অনেক কি সাশ্রয়ী। ওকে, এখানে স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা হয়, দূরত্বটা কম। ওকে, এবার আসি লেজার। তো এখান থেকে আমরা জাস্ট হালকা কিছু জিনিস সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে 1500 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার কি করা হয়েছে? উদ্ভাবন করা হয়েছে। তখন হচ্ছে আমাদের এটা দূরপাল্লার কমিউনিকেশনে কি হয় বলেন তো? ব্যবহার করা হচ্ছে আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমাদের আছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মানে বুঝতে পারতেছি, তার ছাড়া কি করতে হবে? যোগাযোগ করতে হবে। তার ছাড়া যোগাযোগ করার জন্য আমাদের তারবিহীন মাধ্যম আমরা ব্যবহার করে থাকি। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ। প্রথমটা কি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ দেখেন, এই তো 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হয়? রেডিও ওয়েভ বলে। ওই দেখবেন একদম প্রথমে একটা স্লাইড দেখাইছিলাম, সেই স্লাইডে ওখানে বলছিলাম এই দুটো ইনফরমেশন আপনারা জেনে রাখেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে তো আছে। তারপর হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক চারদিকে এই যে ইয়াটা আছে না, চারদিকে কি করতে পারে? ছড়িয়ে পড়তে পারে। তাই ব্রডকাস্টিং এর সময় আমরা কি করতে পারি? এই যে রেডিও ওয়েভটা আছে, সেই রেডিও ওয়েভটা ব্যবহার করতে পারি। আর এটা ওই একটা ইয়া দ্বারা, মানে একটা স্তর আছে, সেটা নাম কি? আয়নোস্ফিয়ার। ঠিক আছে, আয়নোস্ফিয়ার দ্বারা কি হয়? এখান থেকে সে বাড়ি খেয়ে কি হয় বলেন তো? প্রতিফলিত হয়। তো রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয় বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। এজন্য যোগাযোগ ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ কি করা হয় বলেন তো? ব্যবহার করা হয়। ওকে, এবার সেই মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে কত? 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় এটা। আর এই জিনিসটা রেডিও ওয়েভ কি হয়েছিল? চারদিকে ছড়ায় পড়ছিল, বাট এই জিনিসটা সোজাসুজি যায়, ও চারদিকে ছড়ায় পড়তে পারে না, ও সোজাসুজি যায়। তাই অ্যান্টেনা আর রিসিভারকে কি করতে হয়? মুখোমুখি থাকতে হয়, যেটাকে আমরা বলতে থাকি সংযোগ অফ লাইন বা লাইন অফ সাইট, LOS বলা হয়। ওকে, এখানে দুইজন মুখোমুখি থাকে। যেমন আমরা টাওয়ার দেখি না, টাওয়ারের কথা যদি চিন্তা করি, টাওয়ার দেখবেন হচ্ছে দুইটা উঁচু ভবনের একদম ছাদের উপরে কি করা হয়? টাওয়ার দেওয়া হয়। ঠিক আছে, টাওয়ার কিন্তু নিচে দেওয়া হয় না, টাওয়ার দেখবেন একদম উপরে দেওয়া হয়। ঠিক আছে, কারণ তাদের যোগাযোগ কি হবে? এইখান থেকে একদম মুখোমুখি। ঠিক আছে, কোনো বাধা আসলে সে কি করে ফেলবে না? কাজ করবে না। এই জন্য সোজাসুজি যোগাযোগ করতে ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটাকে, মাইক্রোওয়েভ যোগাযোগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টেরিস্টেরিয়াল, একটা স্যাটেলাইট। অলরেডি কিন্তু আমাদের একটা স্যাটেলাইট পাঠানো হয়েছে, আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, বঙ্গবন্ধু 1। ওকে, তো টেরিস্টেরিয়াল স্যাটেলাইট কি? যেটা ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভের কি করে? সংযোগ। আর ভূপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভের সংযোগ। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, আছে ভূপগ্রহ। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম টাওয়ার,
এগুলো হচ্ছে কি টেরেস্ট্রিয়াল, আর স্যাটেলাইট তো আমরা অলরেডি জানি। তাহলে দেখেন সাধারণত যেসব জায়গায় কেবল ব্যবহার অনুপযোগী সেসব জায়গায় আমরা এটা ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ সংকেতে এই দেখেন বাধা থাকলে, দেখেন বাধা থাকলে সেটা ডেটা ট্রান্সমিট করতে পারে না, সেজন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে এই টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই কি করা হয় বলেন তো, বসানো হয়ে থাকে। ওকে ডান। এবার সে স্যাটেলাইট, স্যাটেলাইট সম্পর্কে আমরা অলরেডি জানি, আর কিছু বলতে হবে না। আর একটা স্যাটেলাইট করার জন্য 34,000 কিলোমিটার বলছিলাম, অথবা মাঝে মধ্যে দেখবেন কত আসে 36,000 কিলোমিটার দূরে কি করতে হবে, পৃথিবী বিশ্ব থেকে তাকে রাখতে হয়। তখনই দেখা যায় সে একটা মানে উপগ্রহের মধ্যে কি করতেছে, কাজ করতেছে আর কি। ঠিক আছে, এই যেমন হচ্ছে কি বঙ্গবন্ধু 1, এটা হচ্ছে একটা কি জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, এটা একটু মনে রাখবো, সম্ভবত 57তম রাষ্ট্র হিসেবে। এই দেখেন এই স্যাটেলাইটের কাজ কি, বিভিন্ন টিভি চ্যানেলের সরাসরি যে সম্প্রচারগুলো আছে সেটা, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে আমরা কি করে থাকি, এছাড়া প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ করতে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। ওকে, এবার আসি আমাদের এমসিকিউ সলভিং এ। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ, দেখছেন এখনই দেখলাম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা কাকে ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা আছে সেই স্যাটেলাইটকে ইউজ করব। তারপর উপরের উদ্দীপকের কোরকে ঘিরে কে থাকে, ক্ল্যাডিং থাকে, তাহলে কোরকে ঘিরে বাইরের স্তরে কে থাকবে, ক্ল্যাডিং থাকবে। তারপর উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, দেখেন ব্যাস বলছে 60 মাইক্রন, তাহলে এখানে কিন্তু মাল্টি মোডের মধ্যে হচ্ছে, সিঙ্গেল ছিল কত 8 থেকে 12। ঠিক আছে, ওকে, তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়, ইয়েস। স্বল্প দূরত্বে হাই স্পিডের ট্রান্সমিশন, এটা কি হাই স্পিড ছিল, হাই স্পিড ছিল না, এটাতে এটা অধিক উপযোগী। দেখেন আমরা স্বল্প দূরত্বটা যদি একটু আরেকবার যদি একটু করে চেক দিই, তাও স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা হয়। দেখেন 50 থেকে 100, মানে ওইটা 60-এর মধ্যে ছিল, তার মানে এটার মধ্যে পড়ছে, তাহলে এটা সহজলভ্য। ঠিক আছে, সাশ্রয়ী, এটাও ঠিক আছে, কিন্তু কম দূরে কম স্পিড, হাই স্পিড না। স্পিডটা কি হবে বলেন তো, স্পিডটা হচ্ছে আমাদের এখানে কম হবে, এটাই। ওকে, এবার আসি 10⁵ মানে কি বেশি না, 2 ছিল একটা 5 ছিল, বেশি হলে কি হবে, মোটা হবে, তাহলে মোটা হলে কি হবে, থিকনেট হবে। তারপর নিচের কোনটি নন মেটালিক কেবল, নন মেটালিক কেবলকে ফাইবার অপটিক কেবল। সিঙ্গেল মোড ফাইবার কেবলের ব্যাস আমরা জানি 8 থেকে কত, 8 থেকে হচ্ছে 12। টুইস্টেড পেয়ার কেবলের সাদা কমন রং কোনটা, কমন রং আমরা জানি সাদাটা হচ্ছে কমন রং। নিচের কোন কেবলের ডেটা ট্রান্সফার হার রেট অনেক বেশি, ফাইবার অপটিক কেবল। অপটিক্যাল ফাইবার কেবল সবচেয়ে ভিতরে হচ্ছে কোরের বাইরে ক্ল্যাডিং এর বাইরে হচ্ছে কে, জ্যাকেট। টেলিভিশনের রিমোটে দেখেন আমাদের হচ্ছে এই যেমন দেখেন এই মাউসে দেখেন এখানে হচ্ছে একটা লাল বাতি জ্বলতেছে। ঠিক আছে, যখন করা হবে তখন থেকে যাবে জ্বলে। তো এই জিনিসগুলো এগুলোতে কি ব্যবহার করা হয়, ইনফ্রারেড। ঠিক আছে, টেলিভিশন বলেন, এসি রিমোট গুলা বলেন, সবগুলোতে কি ব্যবহার করা হবে, ইনফ্রারেডটা ইউজ করা হয়। ওকে, তাহলে আমাদের 4টা টাইপ শেষ, 4টা টাইপ মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায় 40-45 মিনিটের মধ্যে ক্লাস হয়েছে। আমাদের হচ্ছে 4টা টাইপ শেষ হতে পারে, আমরা 5ম টাইপে চলে আসলাম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওকে, তাহলে ওয়্যারলেস মানে তার ছাড়া কমিউনিকেশন সিস্টেম। তো এখান থেকে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, এগুলো এত বেশি দরকার নাই, ব্লুটুথ। ঠিক আছে, ব্লুটুথ কি, তো ব্লুটুথ হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করবে, যার রেঞ্জ এত বলা হয়েছে। আচ্ছা, এখান থেকে যেগুলো দরকার ডিরেক্ট সেটাই বলি। ব্লুটুথ দ্বারা তৈরি যে নেটটা আছে সেটাকে আমরা বলে থাকি পিকোনেট। ব্লুটুথ দ্বারা তৈরি নেটকে বলা কি, পিকোনেট, যেখানে সর্বোচ্চ 8টা ডিভাইসের সাথে সেই সিগন্যাল আদান প্রদান করতে পারে। তার মধ্যে একটা কি থাকে, একটা থাকে হচ্ছে মাস্টার ডিভাইস এবং বাকি সবগুলা স্লেভ ডিভাইস যেটা কাজ করে। আবার অনেকগুলা পিকোনেট মিলে কি তৈরি করে, একটা স্ক্যাটার নেট। পিকোনেট অনেকগুলো মিলিত করে তৈরি করবে কি, স্ক্যাটার নেট। তাহলে ব্লুটুথের নেটওয়ার্ককে কি বলা হয়, পিকোনেট। অনেকগুলো পিকোনেট তৈরি করবে কি, একটা স্ক্যাটার নেট, আর সেটা 8টা ডিভাইসের সাথে হবে। একটা হচ্ছে কি মাস্টার ডিভাইস, আর বাকিগুলো হচ্ছে স্লেভ ডিভাইস। ওকে, ওয়াইফাই আসি। তাহলে ওয়াইফাই এ আমাদের এখানে আলটিমেটলি আমাদের বাসায় তো মোটামুটি সবারই আছে ওই ওয়াইফাইটা, তো অনেক জনপ্রিয়, এই বিপুল জনপ্রিয়তার কারণে ব্যবহার সহজযোগ্য হয়, একই সাথে অনেক ব্যবহার করে সহজে এই সিগন্যাল করতে পারে। এখানে আমি কিছু দেখাচ্ছি না, দেখানোর একটা চার্ট আছে, সেই চার্টটাই দেখা দিব ডিরেক্ট তোমাদের। তারপর হচ্ছে এবার আসি ওয়াইম্যাক্স। তাহলে এই ওয়াইম্যাক্সটা হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস
এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, এই ওয়াইম্যাক্স এর আলটিমেটলি দুইটা অংশ থাকে, এটা হচ্ছে বেস স্টেশন আর এটা হচ্ছে অ্যান্টেনা, যেহেতু ওয়াইম্যাক্স রিসিভার সেই রিসিভ করবে। সো আলটিমেটলি এগুলো কিছু দরকার নাই, তুমি জাস্ট এই অংশটা পড়বা, মাস্ট আসবে। তার মধ্যে যদি বলি কোন এমসিকিউটা আসবে, কোনো না কোনো বোর্ডে এটা আসছে, স্ট্যান্ডার্ড কোনটা ব্লুটুথের স্ট্যান্ডার্ড, কোনটা ওয়াইফাই স্ট্যান্ডার্ড, কোনটা ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড আসছে পরীক্ষা মাস্ট। ঠিক আছে, আর এগুলো বর্তমানে আসতেছে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ব্লুটুথ 2.45, 2.45 থেকে এত, আর 2 থেকে 66, এটা ওই একদম প্রথম চারটো দেখবেন এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে কথাবার্তা বলছিল তারা। তারপর দেখবেন এই নেটওয়ার্ক, ও ম্যান তৈরি করে, ও ল্যান তৈরি করে, আর ও ম্যান, ও প্যান ল্যান ম্যান তৈরি করে, এটাও আসছিল। ঠিক আছে, এটাও আছে। আর রেঞ্জ, একটু স্পিডটাও নিয়ে কথাবার্তা, এই জিনিসগুলা ওই যে বাংলা কথাগুলো ছিল না এখানে কিছুক্ষণ আগে, এগুলাই। তাহলে আমরা এখান থেকে একটু করে এটা বলি স্ট্যান্ডার্ড, যেমন হচ্ছে এটা মনে রাখবো কিভাবে, সবার আগে থাকবে ওয়াইফাই, ওয়াইফাই এর পর আসবে ব্লুটুথ, ব্লুটুথ এর হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে IEEE 802.11.15.16, তাহলে আগে ওয়াইফাই কে আগে নিয়ে ফেলবেন। তাহলে ওয়াইফাই কত, 11, ব্লুটুথ 15, ওয়াইম্যাক্স 16। ওকে ডান। পরবর্তী কোশ্চেন আসি, আমরা এমসিকিউ চলে আসবো ডিরেক্ট। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে, দেখেন 23 সাল আসছে। তো ওয়াইফাই কি তৈরি করছে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ওয়াইফাই, ডান। তারপর আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ, অলরেডি আগের কোশ্চেনটা এখানে যদি বা চলে আসছে একটু বলে দিই, স্যাটেলাইট। পরেরটা ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্টজ, এটা কিন্তু ওই স্লাইডটা থেকে ছিল, দেখছেন, দেখা পড়তে সালে আপনাদের সময় রিপিট হবে ইনশাল্লাহ। ব্লুটুথ দ্বারা তৈরি নেটওয়ার্কের নাম কি, পিকোনেট। আবার অনেকগুলো পিকোনেট মিলে কি তৈরি করবে, স্ক্যাটার নেট তৈরি করবে। তারপরে নিচের কোনটি ওয়্যারলেস ম্যান, ম্যান আছে এম, তাহলে এম দিয়ে ম্যাক্স, ওয়াইম্যাক্স। তারপরটা আসি, IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড কোনটা, ওয়াইফাই এর জন্য, ওয়াইফাই কে বলছিলাম সবার আগে 802.11, ওকে। 15 হচ্ছে কার, ব্লুটুথ, 100 হচ্ছে কার, ওয়াইম্যাক্স এর। হটস্পট কি, হটস্পট হচ্ছে আমাদের তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, সেটাকে কি বলা হয়, হটস্পট বলে। বল না এই বন্ধু তোর একটু হটস্পট ব্যবহার দে তো, তখন তুমি কি করো, তার ছাড়াই তার থেকে কি করতেছো, ইন্টারনেট সেবা নাও না, এইটাই হটস্পট। তারপরে জিও স্যাটেলাইট ভূমি থেকে কত, আমরা জানি 34 বা 36,000 কিলোমিটার কি করতে হবে, উঁচুতে থাকতে হবে। ওকে ডান। এবার সেই মোবাইল যোগাযোগ, টাইপ 6 মোবাইল যোগাযোগ আসি। তাই এখান থেকে হালকা পাতলা কিছু কথাবার্তা আছে, সো এগুলো একটু করে আমরা দেখবো। 5টা প্রজন্মের আমরা কি পাই, মোবাইল ফোনের প্রজন্ম পাই। তাহলে মোবাইল ফোনের প্রজন্ম কত, 5। ঠিক আছে, 1G থেকে 5G এর পর্যন্ত হচ্ছে আমরা কি পাচ্ছি বলেন তো, পাচ্ছি আর কি এই জিনিসটা। 5টি প্রজন্মে এটাকে আমরা কি করছি, ভাগ করছি। তারপর একটু আসি প্রথম প্রজন্ম। তার প্রথম প্রজন্মের যে মোবাইল ফোন, এখন আমরা মোবাইল ফোনে ভাই হাঁটে হেঁটে কথা বলতেছি, সুন্দর হচ্ছে, কিন্তু সাপোজ আমি আগের একদম প্রথম প্রজন্ম মোবাইল ফোন যদি ইউজ করি, যদি এখন এখান থেকে এখানে যাইতাম, সিগন্যাল লস। ঠিক আছে, এটাই হইতো। তাই আগে আন্তর্জাতিক রোমিং কোনো সুবিধাও ছিল না, মানে আপনি বাইরের দেশে যে কাজ করবেন এটা পারতেন না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা মানে সিম কোম্পানিরও এত বেশি সুবিধা ছিল না। তো এখানে এই কথাগুলো এখানে একটু করে বলা আছে, সেটা হচ্ছে কি, রোমিং ব্যবস্থা সীমিত ছিল, মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা ছিল না। ঠিক আছে, সো এই যে হালকা পাতলা আমি আরো কয়েকটা বললাম না, কথোপকথনের সময় মানে চলাফেরা করার সময় এটা সিগন্যাল লস্ট হয়ে যাবে, এই কথাগুলো এখানে আছে। ওকে আচ্ছা, এবার সে পরেরটা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন, ওই প্রথম জিনিসটা সে এখানে সমাধান করে ফেলছে। আপনি হাঁটাহাঁটি করা অবস্থায় মানে চলাফেরা করা অবস্থায় আপনার সিগন্যালটা লস্ট হবে না। ওই যে ওখানে আগে একটু রোমিং সুবিধা ছিল না, এখানে আপনাকে সে রোমিং সুবিধা দিছে। তারপর এছাড়াও এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে আমরা SMS, তারপর হচ্ছে আমাদের MMS, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে না, এই সুবিধাগুলো আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে পাই। এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে কি হয়েছে, ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে। তাহলে এসব সুবিধার মাধ্যমে এত। তারপর যেমন দেখেন হচ্ছে এই সেকেন্ড জেনারেশন মোবাইলকে GSM বা CDMA স্ট্যান্ডার্ড ধরা হয়। ওকে, আর সময়ের পরিবহনায় ওজন উল্লেখযোগ্য হারে কমতে থাকে। ওজনও কি হয়েছে, উল্লেখযোগ্য হারে কমছে কোথায়, এই দ্বিতীয় প্রজন্মে আস্তে আস্তে কমতেছেই। তাহলে ক্রমান্বয়ে মোবাইল ফোনে প্রিপেইড পদ্ধতি, SMS অলরেডি ওখানে লিখছি, তারপর হচ্ছে MMS অলরেডি লিখছি। এবং দেখেন ইন্টারনেটের সেবাটা চালু হয়েছে কোন প্রজন্মে, দ্বিতীয় প্রজন্মে। এছাড়াও হালকা পাতলা আন্তর্জাতিক যে রোমিং সিস্টেম মানে বাইরের দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে শুরু হয়েছে। এখানে ফোনগুলো যদিও বা বোঝা যাচ্ছে না,
আপনাদের বইতে সুন্দরভাবে চিত্রগুলো কি করা আছে বলেন তো, দেওয়া আছে। পরেরটা আসে তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মে কি করা হইলো, ডোকোমো, জাপানের ডোকোমো কোম্পানি এটা করছে আর কি, ঠিক আছে। এই তৃতীয় প্রজন্ম মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো সার্কিট সুইচিং, ডেটার পরিবর্তে তারা কি করছে, প্যাকেট সুইচিং। তারা কি করছে, প্যাকেট সুইচিং কি করছে, ব্যবহার করছে। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আলটিমেটলি এই মূলত এই প্রজন্মের ফোনে 4টে স্ট্যান্ডার্ড চালু হয়। কয়টা স্ট্যান্ডার্ড চালু হয়েছে, 4টা। তৃতীয় প্রজন্মের ফোনে কয়টা স্ট্যান্ডার্ড চালু হয়েছে, 4টা স্ট্যান্ডার্ড চালু হয়েছে। এছাড়াও দেখেন কি, ভিডিও কল, এখানে তো আগের থেকে ইন্টারনেট সেবাটা আরো ভালো হয়েছে। ই-কমার্সটা অনেক ভালো হয়েছে, সেটা কখন, তৃতীয় প্রজন্মে। মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, FOMA, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, ঠিক আছে, ইত্যাদি সুবিধা নিয়ে 3G। তাহলে 3G তে দেখছেন সুবিধা, ভিডিও কল করতে পারতেছেন, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA, ইন্টারনেটটা ওইখানে একটু শুরু হয়েছিল, বাট এখানে একদম সুন্দরভাবে চলতেছে। তারপর আসি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে কি হয়, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, প্রোটোকল আইপি, ঠিক আছে, আইপি ভিত্তিক, প্রোটোকল ভিত্তিক যে ট্রান্সফার, সেটাই হচ্ছে এই চতুর্থ প্রজন্মে। আর এই চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কি হয়, LTE স্ট্যান্ডার্ড এটা কাজ করে, কি লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ডে সে কি করে, কাজ করে। এখানে আমরা ব্যবহারটা অবশ্যই সবগুলোতে দরকার। এটা হচ্ছে মোবাইল ফোনের ওয়েব অ্যাক্সেস, আইপি টেলিফোনি, তারপর হচ্ছে গেমিং সার্ভিসেস, হাই ডেফিনেশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং। দেখেন ভিডিও কনফারেন্সিং, একটা ভিডিও কল ছিল, সেটা ছিল আমাদের তৃতীয় প্রজন্মে, ভিডিও কনফারেন্সিং আছে চতুর্থতে। তারপর হচ্ছে 3D টিভি, ঠিক আছে, ইত্যাদি ক্ষেত্রে আমরা 4G কি করে থাকি, ব্যবহার করে থাকি। আর 4Gর গতিটা, এর গতিটা 3G থেকে কত গুণ বেশি ভাইয়া, 50 গুণ বেশি। ওকে, তো ব্যবহারটা একদম সুন্দরভাবে কি করে ফেলবেন বলেন তো, এগুলা মুখস্থ করে আপনারা। পরটা আসি ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আছে, এটা সর্বাধিক আধুনিক আর কি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি MIMO, এটা হচ্ছে আপনাদের সিকিউতে আসছে, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, ঠিক আছে। তারপর হচ্ছে RAT, রেডিও অ্যাক্সেস টেকনোলজি আছে, 5G NR, নিউ রেডিও টেকনোলজি আছে, এই জিনিসগুলো স্ট্যান্ডার্ডগুলো আছে। আর 4Gর তুলনায় অনেক বেশি, অনেক দ্রুত গতি করতে পারে, 4K টিভি বা ভিডিও সম্প্রচার করতে পারি, কার মাধ্যমে, এই 5G এর মাধ্যমে। আর এখানে 4K মানে কি বোঝাচ্ছে, 4000 ইন্টু 2000 পিক্সেল। ওকে, আর যুগের সাথে সর্বোত্তম ইত্যাদি এত। আর এখানে এই কথাটা মনে রাখবো, 2018 সালে কোথায়, অলিম্পিক গেমসে কোথায় হয়েছিল এটা, দক্ষিণ কোরিয়ায়। সেখানে কি করেছে, 5G নেটওয়ার্কের মাধ্যমে প্রদর্শন করে তারা সফলতা দেখিয়েছিল। তো মোটামুটি MCQ টাইপের যা দরকার অলরেডি এখানে বলে দিচ্ছি। এবার আসে এটা দেখেন, কোন প্রজন্মের টিভি মোবাইল ফোনের সাহায্যে কি করা যায়, 4K টিভি। 4K টিভি কার সাহায্যে করছিলাম, পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে। ইন্টারনেট প্রোটোকল, তাহলে এটা কোন প্রজন্ম, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের মধ্যে পড়ে। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেটের শুরু হয়েছে, দেখেন শুরু হয়েছে কোথায়, দ্বিতীয় প্রজন্মে। ওকে, তারপর হচ্ছে MMS সার্ভিস চালু হয়েছে কোথায়, এটাও কিন্তু আমাদের দ্বিতীয় প্রজন্মে। তারপরে যদি আমরা দেখি গ্রিন ফোন প্রযুক্তি বলা হয় কাকে, CDMA কে গ্রিন ফোন প্রযুক্তি বলা হয়। বহুকাল আগে সিটিসেল নামে একটা সিম ছিল, তারা কি করতো, এই জিনিসটা CDMA পদ্ধতিটা ইউজ করতো আর কি। তারপরে এবার আসি আমাদের নেটওয়ার্কিং এর প্রকারভেদ, ঠিক আছে, আমরা অলরেডি 6টা টাইপ শেষ করে ফেলছি, আমাদের সপ্তম টাইপ, আর মাত্র 3টা টাইপ আছে। ওকে, আসি কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে কাকে বলে নেটওয়ার্কিং, এটা লিখছে। নেটওয়ার্কিং এর আলটিমেট 3টা মেইন উদ্দেশ্য। রিসোর্স শেয়ার বলতে এই রিসোর্স শেয়ারের মধ্যে 3টা উদ্দেশ্য, একটা হচ্ছে কি ইনফরমেশন রিসোর্স শেয়ার, তারপর হচ্ছে কি সফটওয়্যার রিসোর্স শেয়ার, আর হচ্ছে কি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, ঠিক আছে। তো এখন আমরা আসি এখান থেকে, এই কম্পিউটার নেটওয়ার্ক মালিকানার ভিত্তিতে 2 প্রকার, একটা প্রাইভেট একটা পাবলিক। সার্ভিস প্রদান বা নিয়ন্ত্রণের ভিত্তিতে হচ্ছে আবার 3 প্রকার, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট, একটা হাইব্রিড। আর ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে আমাদের পরীক্ষায় বেশি যেটা আসবে সেটা হচ্ছে এই পার্টটা, ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে এটা কয় প্রকার, 2 4 5 প্রকার। তাহলে ভৌগোলিক বিস্তৃতিতে কত প্রকার, 5 প্রকার, এটার উপর ভিত্তিতে কত প্রকার, 3 প্রকার, আর মালিকানার ভিত্তিতে কত প্রকার, 2 প্রকার। ওকে, ডান। সো এখান থেকে হচ্ছে আমরা এখন কি করব, এই জিনিসগুলো দেখবো, প্যান ল্যান ক্যাম ম্যান। ওকে, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কে তৈরি করছিল, ব্লুটুথ। তাহলে প্যান
তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের প্যানের ডিভাইসগুলো, মানে ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি, এখানে হালকা পাতলা জিনিস কথাবার্তা বলা সেগুলো আমরা জানি। তারপরে ল্যান, ল্যানটা কি? ল্যানটা হচ্ছে ল্যানের ব্যবহারই আমরা বেশি করে থাকি, ঠিক আছে? দৈনন্দিন জীবনে আমরা কিসের ব্যবহার করে থাকি? ল্যানের ব্যবহার। যেমন ছোট ছোট অফিস আদালত, তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটা ভবনের জন্য আমরা কি করে থাকি? এই ল্যানটা ব্যবহার করে থাকি। আর ল্যানের টপোলজিটা কি হতে পারে? স্টার, বাস, রিং ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে আমরা কেবল হিসেবে কি করি? টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল ইউজ করতে পারি। আর ওয়েব তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভটা কি করে ইউজ করি? ছোট 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 একটা নেটওয়ার্ক, এটা বিল্ডিং এর কথা বলেন, ঠিক আছে, একটা ছোট প্রতিষ্ঠানের কথা বলেন, সেখানে আমরা কি করবো? ল্যান ইউজ করবো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা কি? একটা ক্যাম্পাসের বিভিন্ন ভবন থাকে না, সেই ভবনগুলোকে একত্র করে ব্যবহার করা হবে এই নেটওয়ার্কটা। যেমন দেখেন বসে অনেকটা ল্যানের মতোই, অনেক ল্যানের সমন্বয়ে আসলে ক্যান গঠিত। তাহলে বসে একটা বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, এই সবগুলার যে ল্যানগুলো আছে, যেমন এটা প্রশাসনিক ভবন, এটা স্টুডেন্ট ভবন, ঠিক আছে, এটা একাডেমিক ভবন, এটা লাইব্রেরি ভবন, তাই সবার জন্য আলাদা আলাদা মনে করেন ল্যান আছে, ল্যানের সেট আপ দেওয়া আছে। তো এই সবগুলোকে কানেক্ট করবে কে? এই আমাদের ক্যানটা, ঠিক আছে? যেমন হচ্ছে দেখেন কি বলছে, এই গুগল প্লেক্স বা মাইক্রোসফটের নেটওয়ার্ক, এইগুলো এটার মধ্যে উদাহরণ হয়ে থাকে। ওকে, এবার আসছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা আলটিমেটলি ক্যানের মতোই, বাট এটা একটু বড়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে একটা শহর বা ছোট ছোট অঞ্চল, একটা শহর বলতে পারে, একটা ছোট ছোট অঞ্চল, ঠিক আছে, এলাকাকে বোঝায়, যেটার মাধ্যমে গঠিত আর কি, ঠিক আছে? আর এই ম্যানের বিস্তৃতি ল্যানের চেয়ে বড়, কিন্তু ওয়ানের থেকে ছোট, প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত কি হইতে পারে এটার বিস্তৃতি হইতে। আর ম্যানটার জন্য আমরা কি করতাম? ওয়াই ম্যাক্স, এটা কিন্তু কি ইয়া করতো আর কি, ঠিক আছে? নেটওয়ার্ক ডিভাইস হিসেবে আমরা এখানে নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কি করতে পারি দেখেন, নেটওয়ার্ক ডিভাইস হিসেবে আমরা, আচ্ছা এখানে আমরা যদি কেবলের কথা বলি, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করতেছে, এখানে কিন্তু টুইস্টেড ফাইবার কেবল বা ওই কেবলটা নাই। আগের মতোই এখানেও রেডিও ওয়েভ আছে, সাথে হচ্ছে চাইলে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ইউজ করা যাইতে পারে। আর এখানে আমরা ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি কি করে থাকি? ইউজ করে থাকি। সবার শেষ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সকল কিছু আমাদের হাতে। ওই ওয়ানের মেইন উদাহরণটা হচ্ছে কি ভাইয়া? ইন্টারনেট, ঠিক আছে? ওয়ানের মেইন উদাহরণটা কি? ইন্টারনেট। দেন সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে তো আমরা জানি 3 প্রকার। সো এটা একবার রিডিং দিবেন, এত বেশি ইম্পর্টেন্ট না। যদি কখনো দেখেন হচ্ছে মানে জাস্ট হালকা একটু করে রিডিং করে দিয়ে দেখবেন আর কি, ঠিক আছে? আসতেই পারে, মানে কার সাথে কি সম্পর্ক এটা আমরা দেখবো। দেন হচ্ছে আমাদের হাইব্রিড নেটওয়ার্ক, এটা হচ্ছে এটা পাবলিক কি প্রাইভেট কি এগুলো তো আমরা জানি, ঠিক আছে? এগুলো হচ্ছে হালকা পাতলা একটু করে দেখে নিব, তাহলেই হবে। এবার আসলে আমরা কিছু এমসিকিউ সলভিং এ, একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়, এটা একটা, যদি বা এটা এই টপিকের কোশ্চেন না, পরের টপিকের কোশ্চেন এখানে চলে আসছে। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটার মতো নেটওয়ার্ক, একই ভবনের বিভিন্ন কক্ষ, তাহলে এটা কে? আমাদের ল্যান। ওকে, ডান। এবার আসি আমাদের নেটওয়ার্ক ডিভাইস। পরীক্ষার জন্য এখানে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা থেকে ভার্সিটিতে বেশি কোশ্চেন আসে। ভার্সিটি অ্যাডমিশনে গেলে দেখবেন এই টপিকটা থেকে অনেক অনেক কোশ্চেন কি আসছে। ওকে, সো আমরা এই টপিকটা নিয়ে এখন কি করব? কথাবার্তা বলবো। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে অনেকগুলো এখানে আমরা ডিভাইস দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে মডেম। এই মডেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই মডেমটা মডুলেটর আর ডিমডুলেটর দুইটা শব্দের মাধ্যমে আসছে আর কি, ঠিক আছে? এদের কাজ হচ্ছে একবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করবে, আবার অ্যানালগকে সে কি করবে? ডিজিটাল করবে। তাহলে এই দুইটা মডুলেটর আর মডুলেশন বলে, একটা ডিমডুলেশন বলে, এদের কাজগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? এদের কাজগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো যখন এমসিকিউ সলভ করবো তখন। জাস্ট মোটা কি মডেম শব্দটি মডুলেটর ডিমডুলেটর দ্বারা আসছে। মডুলেশন কি ডিমডুলেশন কি আসবে। ওকে, এবার সেই হাব। হাব কিসের জন্য আমাদের? হাব হচ্ছে আমাদের নেটওয়ার্কের ডিভাইসকে যুক্ত করার জন্য আমরা কি করে থাকি? হাব ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই হাবের মাধ্যমে একটা কি করে, এই হাবের পোর্টগুলো যুক্ত করে একটা মাত্র ল্যান, একটা হাবে আমরা একটা ল্যান তৈরি করতে পারি। এখানে কিন্তু একটা কথা আছে, হাবের কোনো কি নাই? নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, ঠিক আছে? হাবের কোনো নিজস্ব বুদ্ধিমত্তা নাই। এই হাবটা নাই হই বললে চলে বর্তমান সময়ে। হাবের পরিবর্তে আমরা ইউজ করি কাকে? হাবের পরিবর্তে আমরা সুইচটা ব্যবহার করে থাকি। ওকে, এই সুইচের আবার কি রয়েছে বলেন তো? নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে, ঠিক আছে? সে সংঘর্ষ এড়ানোর জন্য সে কি করে? ম্যাক, ঠিক আছে, মিডিয়া অ্যাক্সেস যে কন্ট্রোল ম্যাকের যেটা আছে সেটাই সে পাঠিয়ে দেয়। আর সুইচের পোর্টের সংখ্যা কি হতে পারে? 8, 16, 24, মানে 8-এর গুণিতক হচ্ছে এটা। আর এখানে কি সম্ভব? ডেটা ফিল্টারিং করা সম্ভব, ঠিক আছে? তাই ব্যবহারের দিক থেকে এটা একটু জটিল।
একটা সুইচ দিয়ে, এই কোশ্চেনটা দেখেন দেখেন একদম বই থেকে আসছে, একটা সুইচ দিয়ে একটি মাত্র ল্যান তৈরি করা যায়, একাধিক ল্যান তৈরি করা যায়, দেখছেন একদম বইয়ের লাইনগুলা। আপনি যদি বই ভালো মতো পড়েন তাহলে দেখবেন মোটামুটি এমসিকিউ শেষ। এটা কার চিত্র? সুইচের চিত্র। এগুলো আমাদের দরকার। ওকে, তারপর আসে আমাদের রাউটার। রাউটার তো আমরা সকলেই দেখছি। রাউটার কি করে? একটা কানেক্টিং ডিভাইস যা কি করবে, একই প্রোটোকল ভুক্ত, সেম প্রোটোকল ভুক্ত দুইবার ততোধিক নেটওয়ার্ক কি করবে বলেন তো, দুইবার ততোধিক নেটওয়ার্ককে সংযোগ করবে। ঠিক আছে, এর ফলে ছোট আকারে বিভিন্ন ধরনের ল্যান ইত্যাদি এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে রাউটার এখানে আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো হচ্ছে আপনারা একটু করে পড়ে নেবেন। এবার সেই গেটওয়ে, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। রাউটার ছিল সেম প্রোটোকল, ওর কাজ হচ্ছে কি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট জিনিসকে কি করবে, ইয়া করবে। ওকে, আচ্ছা, আর এইখানে এই গেটওয়ে যেটা আছে সেই গেটওয়ে কি করে, এই গেটওয়ে প্যাট প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে বলে এটাকে প্রোটোকল কনভার্টার বলা হয়। প্রোটোকল কনভার্টার কাকে বলে? এটিও ডেটা ফিল্টারিং করতে পারে এবং শুধু টার্গেট আইপি অ্যাড্রেসকেই সে কি করতে পারে, ইয়া করতে পারে। এটা রাউটারের চেয়েও কি বলেন তো অনেক দ্রুত গতি সম্পূর্ণ এবং ডেটার সংঘর্ষ বা ইয়া থাকে কম। যেমন দেখেন স্টাফ, ছাত্র, ইন্টারনেট আপনি সেবা দেন, তাদের কাজ করবে গেটওয়ে, ভিন্ন দুইটা প্রোটোকল। ঠিক আছে, আর ওখানে কি হবে, সেম প্রোটোকলের মধ্যে। ওকে, সো এই চিত্রটা আপনাদের সিকিউতে আসছিল, অনেকে ধরতে পারে না যে আসলে কি বুঝছিল। এই চিত্রের সাথে আপনার রাউটারের পার্থক্য করুন, তাহলে আপনার এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে সিকিউ যখন আপনি কি করবেন, সলভ করবেন। ওকে, পরবর্তী নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বিল্ট ইন অবস্থায় থাকে বর্তমান কম্পিউটারগুলোতে, কি থাকে, এটা বিল্ট ইন অবস্থায় থাকে, যেটা বর্তমানে বিলুপ্তির পথে আর কি। ওকে, এবার সেই নেটওয়ার্কের কাজ দরকার নাই আমাদের এত বেশি, কিছু এমসিকিউ সলভিং দেখি। কোনটা প্রোটোকল কনভার্টার? আমরা অলরেডি দেখছি প্রোটোকল কনভার্টার হচ্ছে গেটওয়ে। এটা ব্রিজ নিয়েও একটা কথাবার্তা ছিল, সে বিশাল নেটওয়ার্কে ইয়া করে আর কি। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে কি বলা হয়? এটাকে হচ্ছে আমরা জানি গেটওয়ে বলা হয়ে থাকে। মডামের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, দেখেন মডামে বুঝলাম দুইটা জিনিস, মডুলেশন ডিমডুলেশন। দেখেন অ্যানালগ সিগন্যালকে কি করতে ডিজিটাল, ডিজিটালে যদি পরিণত করে তাহলে তার নাম হচ্ছে ডিমডুলেশন। ডিজিটাল এখানে ডি। আর যদি উল্টা হইতো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কে করে, তখন তার নাম হচ্ছে মডুলেশন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের একটু কাজটা মনে রাখতে হবে। কাঙ্ক্ষিত আরেকটা টপিক পরীক্ষায় এইখান থেকে একটা এমসিকিউ আসবে। কোন এমসিকিউ আসবে বলতেছি, টপোলজি। টপোলজি আলটিমেটলি কয় প্রকার? আমরা 6 ধরনের টপোলজি দেখতে পারি। কত ধরনের? আমরা সাধারণত 6 ধরনের টপোলজি দেখতে পারি। সাধারণত টপোলজি কত ধরনের দেখতে পাই? 6 প্রকার। ঠিক আছে, প্রথমে আসে আমাদের প্রথম টপোলজি, সেটা হচ্ছে বাস। তাহলে এই হচ্ছে একটা বাস টপোলজি। এইখানে এটা হচ্ছে সেই মূল ব্যাকবোন বা মূল একটা কেবল থাকে। ঠিক আছে, এই কেবলটা যদি কোনো সমস্যা হয় তখনই ঝামেলা, বাট কোনো যদি সমস্যা না হয় আপনি এখানে নতুন ডিভাইস যুক্ত করেন, অ্যাড করেন, বের করেন, কোনো প্যারা নাই। ঠিক আছে, ওর মতোই থাকবে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু যদি ডিভাইসের সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন দেখা যায় কাজ করার গতি কমে যায়। ডিভাইস যদি কম থাকে তখন আমাদের বাস টপোলজি কি বলেন তো অনেক ভালো। ঠিক আছে, ওকে, তাহলে এইখানে এই কথাগুলাই বলছে। আপনারা হচ্ছে এই জিনিসগুলো জাস্ট আমি বলে দিব, আমি এগুলো হচ্ছে আর দাগাবো না আর কি। ঠিক আছে, এগুলো একটু একটু বলে দিব। এবার সেই রিং টপোলজি। রিং টপোলজি কি? রিং টপোলজি হচ্ছে সবাই সমান, সবার কি সমান, গুরুত্ব সমান। রিং টপোলজিতে সবার গুরুত্ব সমান। ঠিক আছে, আচ্ছা, এই রিং টপোলজিতে সাপোজ কেউ একজন নষ্ট হয়ে গেছে, পুরো নেটওয়ার্কটা অচল। ওকে, আর রিং টপোলজিতে প্রথমে কি করা হয় জানেন? প্রথমে আগে নাম্বারিং করে দেওয়া হয়। সাপোজ হচ্ছে 1, একের পর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এরকম 4, 5, 6। সাপোজ আপনি চাচ্ছেন 1 থেকে 6 এর ডেটা পাঠাবেন, তাহলে কি 1 থেকে ডিরেক্ট 6 আসবেন না? আপনি যেহেতু 1, 2 এরকম সিরিয়াল করে দিচ্ছেন, তো প্রথমে 1 থেকে 2, 2 থেকে 3 এরকম করে করে আসবে। মানে দেখবে তোমার কি যেটা দরকার না হইলে। তাহলে এখানেও কিন্তু সেম, যত বড় হবে তত দেখা যাবে ডেটা ট্রান্সমিশনে সময় লাগবে। এটা কিন্তু একমুখী। ঠিক আছে, কিন্তু কি করে না, দ্বিমুখী হয়ে কাজ করে না। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে রিং টপোলজিতে। ওকে, এবার হচ্ছে পরেরটা স্টার টপোলজি। তাহলে এই স্টার টপোলজি দেখছেন, স্টার টপোলজিটা এরকম, এই কেন্দ্রেই কে থাকে, হাব থাকে অথবা সুইচ থাকে। হাব অথবা কি থাকে বলেন তো,
সুইচ থাকে এই টপোলজিতে। তাহলে এই টপোলজিতে কি ব্যবহার করবো আমরা? হাব অথবা সুইচ ব্যবহার করবো। এইখানে মেন হচ্ছে হাব বা সুইচ। এই হাব বা সুইচের যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যা, আর যদি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি এখানে অতিরিক্ত যুক্ত করো, অ্যাড করো, বাদ দাও, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে না এখানে এই কথাবার্তা বলছে। ট্রি টপোলজি দেখতে পাচ্ছি তো, ট্রি টপোলজি যেটা হচ্ছে শাখা প্রশাখা থাকবে আর কি। সাপোজ যদি এই শাখার সমস্যা হয়, এই দুইটার নেটওয়ার্ক কাজ করবে না, এটার কাজ সমস্যা হলে এটা কাজ করবে না। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে চাইলে নতুন করে অ্যাডও করতে পারো, অথবা শাখা বানিয়ে নতুন কিছু অ্যাড করতে পারো, বাদ দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে মেন হচ্ছে ওর যদি কোনো প্রবলেম হয় তাহলে ঝামেলা শুরু। ঠিক আছে, এটা বলো হোস্ট বলে আর কি। এবার আমাদের এটা আসবেই পরীক্ষায়, মেশ টপোলজি। কি টপোলজি বললাম? মেশ টপোলজি। তো মেশ টপোলজি থেকে যে ম্যাথটা আসবে পরীক্ষায়, এটা আসবে যে কোনো না যে কোনো বোর্ডে, এটা আসছে মাস্ট, এই ম্যাথটা অবশ্যই আসছে। মেশ টপোলজিতে কি হয়? সবাই সবার সাথে কি থাকে? কানেক্টেড থাকে। তাহলে এখানেও সবাই সবার সাথে কি আছে? কানেক্টেড আছে। তাহলে দেখেন, আমি যদি বলি এই ডিভাইসটা কয়টা তার, মানে এই পুরা ইয়াতে কয়টা তারের লাগছে, তারের সংখ্যা, এখান থেকে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে তারের সংখ্যা, কয়টা তার আমরা এখানে ইউজ করছি। সূত্র কি? সূত্র হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে দেখেন আমাদের ডিভাইস কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ডিভাইস হচ্ছে 4 ইন্টু 4 থেকে 1 গেলে 3 ডিভাইডেড বাই 2। তাহলে কি হবে? 2 3 × 6, 6টা তার এখানে ইউজ করছে। আর প্রত্যেকটা ডিভাইস কয়টা কানেকশন নিছে? এই ডিভাইসের যদি কথা বলেন 1 2 3, মানে n-1 সংখ্যক কানেকশন নিছে। মোট তার দেখি 1 2 3 4 5 6। ঠিক আছে, ওকে। সো এই কথাগুলো এখানে বলা হয়েছে। তাহলে এখান থেকে একটা n সংখ্যক নোডের জন্য n-1টি কি দরকার? সংযোগ দরকার। এবং মোট তারের সংখ্যা হচ্ছে কত? n × n-1/2। এটা আসছে পরীক্ষায়, n × n-1/2, এটা কোথাও না কোথাও আসছে। ঠিক আছে, সবাই সবার সাথে যুক্ত। এই টপোলজিতে কি সবাই, কি বলেন তো, সবার সাথে যুক্ত। সবাই সবার সাথে কি আছে বলেন তো? যুক্ত আছে এই টপোলজিতে। ওকে, তাহলে তারের সংখ্যাটা আমি বলে দিলাম। আর এখানে সুবিধা অসুবিধা আমি একটারও বলতেছি না। আর হাইব্রিড মানে কি? একাধিক। হাইব্রিড মানে বুঝতে পারতেছি কি টপোলজি হবে বলেন তো? এখানে একাধিক টপোলজির সমন্বয়ে কি হবে? এটা গঠিত হবে। ওকে, তো এবার আমরা যদি এখান থেকে কিছু এমসিকিউ দেখি, এমসিকিউ হচ্ছে ওইটাই, কোন টপোলজিতে সবাই সবার সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের কোন টপোলজি? মেশ। ঠিক আছে, আমাদের যে মেশ টপোলজি আছে, সেই মেশ টপোলজিতে সবাই সবার সাথে কি বলেন তো? যুক্ত। 10টা কম্পিউটার নেটওয়ার্কে যদি মেশ টপোলজিতে আনা যায়, তো সূত্র কত? 10 × 10-1, মানে 9 ডিভাইডেড বাই 2। তাহলে 5 নং কত? 45। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন, স্টার টপোলজিতে যে ডিভাইসগুলোর সংযোগ স্টার, ঠিক আছে, স্টার টপোলজিতে কিভাবে? কেন্দ্রীয় হাবের মাধ্যমে। ঠিক আছে, স্টার টপোলজিতে কি বলেন তো? স্টার টপোলজি তো চিনি, আর ট্রিটা তো হচ্ছে এটা। স্টার টপোলজি হচ্ছে কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে আর কি। এই স্টার টপোলজিতে কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? হাব বলতে পারে, অথবা SWITCH সুইচ আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। কম্পিউটার নেটওয়ার্কের জন্য কয় ধরনের টপোলজি ইউজ করা হয়? 6 ধরনের টপোলজি ইউজ করা হয়। এইখানে কোন টপোলজিকে নির্দেশ করে? জাস্ট এইটাকে আমরা অনেকে ভুল করে ফেলি। জাস্ট এখানে যদি একটা তার দিয়ে দিই না, এই তারপরে যদি এখন দেখেন এই জিনিসটা দেখেন, একটা মেইন কেবল, এর সাথে জিনিসগুলো এটা কি? এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। তারপরে এইখানে কয়টা টপোলজি আছে? আপনি যদি এই টপোলজির কথা বলেন, এটা কিন্তু আমাদের সেই বাস টপোলজি। আপনি যদি এই টপোলজির কথা বলেন, এটা হচ্ছে আমাদের সেই রিং টপোলজি। এইটাতে সবাই সবার সাথে কানেক্টেড, তার মানে এটা হচ্ছে আমাদের মেশ। আর এইখানে এটা যদি বলি, এটা হচ্ছে আমাদের সেই ট্রি টপোলজি। মোট কয়টা টপোলজি? 4টা টপোলজি পাচ্ছি। ওকে, এবার আমি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে আমাদের এক্সট্রা করে তারা সুবিধা দেবে। আমি যখন যতটুকু দরকার আমি কি করতে পারবো, তার থেকে সুবিধা নিতে পারবো আর কি। এই ক্লাউড কম্পিউটিং এর জন্য আলটিমেটলি 3টা জিনিস আমাদের জানা দরকার আর কি। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, প্রাইভেট ক্লাউড, তারপরে একটা পাবলিক ক্লাউড, আর হচ্ছে কি হাইব্রিড ক্লাউড। ঠিক আছে, এগুলো একটু করে জাস্ট রিডিং পড়বো। তার মধ্যে ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধাটা আছে, তারা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। তাদের সুবিধাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আর যে তারা অবকাঠামোগত সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে, যে এটাকে দিয়ে থাকে অ্যামাজন দিয়ে থাকে। তারপর হচ্ছে তারা প্ল্যাটফর্ম ভিত্তিক সুবিধা দিয়ে থাকে, যেটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাজুরে এবং হচ্ছে গুগলের ইঞ্জিনিয়ারটা।
এটা তারা সফটওয়্যার ভিত্তিক কি দিয়ে থাকে, সেবা দিয়ে থাকে। ওকে, সো এগুলো একটু করে আমাদের দেখতে হবে। আর ক্লাউড কম্পিউটিং এর মেনে যেই সুবিধাগুলা, যত চাহিদা তত সার্ভিস, আমি যখন চাইবো তখনই সার্ভিস দিবে, যতটুকু ব্যবহার করব ততটুকু তাকে পে করব। এই তিনটা যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সে কি করবে, ক্লাউড কম্পিউটিং হবে। ওকে, আর এছাড়াও দেখেন এখানে উদ্যোক্তাদের কি করতেছে, সুযোগও তৈরি করে দিচ্ছে। আবার এখানে কিছু অসুবিধাও আছে ক্লাউড কম্পিউটিং এ, সেটা কি, সাপোজ ক্লাউড কম্পিউটিং হচ্ছে আপনাকে দেখেন গুগল ড্রাইভ চিনেন না সকলে, গুগল ড্রাইভে কি হয়, সবাই দেখেন 15 জিবি পর্যন্ত জায়গা কি তাকে তারা ফাঁকা রাখে। সাপোজ আপনি একটা ফাইল পাঠাবেন, মনে করেন 100 জিবি, তাহলে এখন আপনি কিভাবে পাঠাবেন, তার কাছে তারা 15 জিবি দিছে, দিয়ে তারা আলটিমেটলি আপনাকে দিয়ে একটা লোভ দেয়, ঠিক আছে, একটা ঠোপ মানে একটা মার্কেটিং টুল আর কি। তারপর আপনার যদি কোনো জায়গা দরকার হয় তখন দেখা যাবে কি হবে, আপনি তাদের থেকে কিনবেন, যতটুকু দরকার আপনি ততটুকু কিনবেন, ততটুকু সময়ের জন্য তো কিনবেন। ওকে, তাদের যদি সেই প্যাকেজটা থাকে তাহলে আপনি সেই প্যাকেজটা কিনে পরিশোধ করে দিবেন, তারা আপনাকে সেই জায়গাটা দিয়ে দিবে। ওকে, সাপোজ এই যে আপনি এই যে 15 জিবি জায়গা আছে, সেখানে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ফাইল টাইল রাখতেছেন, যেমন এই ক্লাসের পিডিএফটাও তো আমি কোনো না কোনো একটা ড্রাইভে দিব, আপনাদের ড্রাইভ লিঙ্ক দিব। ওকে, তাহলে এই ড্রাইভ লিঙ্ক দিলাম, এখন এই ফাইলটা কোথায় সেভ হচ্ছে সেটা আমি জানি, কিন্তু জানি না কোথায় রাখতেছে, কিভাবে রাখতেছে, সেটা কিচ্ছু জানি না। চাইলে তারা আমার তথ্যগুলো কিন্তু কি করতে পারে, চুরি করতে পারে, এটাও তো আমি কিছু বলতে পারবো, তাহলে এগুলো হচ্ছে কি বলতো, এটা অসুবিধা। ওকে, তাহলে এবার আমরা আসি এমসিকিউ সলভিং এ। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটা, সাশ্রয়ী, সহজলভ্য, ইন্টারনেটের সংযোগ লাগে না, অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখে না, তথ্য গোপনীয় না, এটা তাহলে আলটিমেটলি সাশ্রয়ী সহজলভ্য হবে। ইন্টারনেট সংযোগ লাগে না ভাই, আপনি কোনো একটা আপলোড ডাউনলোড করেন, লাগবে না, অবশ্যই লাগবে। অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়, আমরা যাইতে পারি না, কিন্তু এটা তথ্যের গোপনীয়তা বজায় থাকে, এখনই বললাম এটা আসলে পসিবল না। সো আমাদের শেষ 160টা স্লাইড আমরা দ্বিতীয় অধ্যায়ে কি করলাম দেখলাম, ঠিক আছে। সো একদম বেসিক থেকে শুরু করে আপনাদের যা যা দরকার আস্তে 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 ভাই কি করছি, সকল কিছু এই 10টা টাইপের মাধ্যমে কি করে ফেললাম, শেষ করে ফেললাম। প্রথমে আমরা বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দেন হচ্ছে আমরা সেগুলোকে টাইপ আকারে সাজাই, তার থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউ গুলো কি করে ফেললাম, দেখে ফেললাম। আশা করি এই ক্লাসটা করার পর দ্বিতীয়তে আপনারা যদি একটু ভালো মতো আরো মন দিয়ে, মানে মুখস্থ তো অবশ্যই করতে হবে, আমি জাস্ট খালি টেকনিক বললাম বা কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে সেই জিনিসটাই বলে দিলাম। সো সেটা যদি করেন, আপনারা ফলো করেন সেই ইনস্ট্রাকশন গুলা, তাহলে ইনশাল্লাহ একদম 100% মার্কস এই অধ্যায়টা থেকে আপনারা কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। ওকে, আর যারা শেষ পর্যন্ত ক্লাসটাতে ছিলেন তারা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিন যে ক্লাসটা কেমন লাগলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যে ছোট ভাই বোন বা আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকেও জানিয়ে দিবেন। সো আজকের মতো এতটুকু পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।